ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে কেউ ডাক দিল। পেছন ফিরে তাকিয়ে দেখি আমার বন্ধুরা। তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখেছিস ভাই, ভার্সিটির মধ্যে বসে বসে একই রমণীগুলোকে দেখছিস তো? কি করার আছে বল? এত সুন্দরী রমণী যদি সামনে দিয়ে হেঁটে যায় তাহলে কি করব? শালা কয়টা লাগবে? এমনিতেই শ্রাবণের সাথে প্রেম করিস, তারপর আবার বলছিস তোর আরও লাগবে। আরে ভাই, প্রেম করি তাতে কি হয়েছে? এখানে বাধা কিসের? দেখতে আমি তো দেখছি তোর মতো তো লুচ্চামি করছি না, তাই না? শালা তুই আমার নামে বদনামি করিস তাই না? সমস্যা নাই, শ্রাবণী আসলে বলবো আমি তাকে। কি রে মন্টুর বাপ, তুই মনে হচ্ছে আমাকে ভয় দেখাচ্ছিস। ভুলে যাস না আগামীকালকে আকাম করার ভিডিওটা আমি রেখে দিয়েছি। শালা হারামি, তোর মতো একটা বন্ধু থাকলে শত্রুর অভাব হয় না। শালা ওই দিন ভিডিওটা এখনও রেখে দিয়েছিস, এভাবে আর কত আমাকে টর্চার করবি বল? তোর এই জ্বালা যন্ত্রণায় মনে হয় একদিন আমাকে আত্মহত্যা করে মরে যেতে হবে। তোর তো শালা কই মাছে যান, তুই তো মরিস না, তার উপর আবার কথা বলিস। আমরা তো আজ বেশ কয়েকদিন হলো যে ইংলিশ টিচারকে বের করে দিয়েছি। শালা বেশি লুচ্চা ছিল, তাই তো বের করে দিলাম। আর জীবনে এমন কেউ করতে পারবে না। একটু আর যদি কেউ বেশি ঝামেলা করে, একেবারে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। কি বিষয়ে কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন না। আসলে বুঝিয়ে বলি, আমি ইউনিভার্সিটির ভিপি। আর কোনো সমস্যা হলে তবে আমার কাছে এসে অভিযোগ জানায়। এরপরে প্রিন্সিপাল কাছে যায়। ভার্সিটির মধ্যে সবাই আমাকে ভয় পায়। তাদের সবার লিডার হচ্ছি আমি। আর আমার কথা না হয় পরেই বললাম, আমাদের ভার্সিটির মধ্যে যিনি ইংলিশ টিচার ছিল, উনি অন্তত রাগী স্বভাবের ছিল। আর তার চরিত্র খুব খারাপ ছিল। মেয়েদের আজেবাজে জায়গায় টাচ করতেও দ্বিধা করতো না। তাই তো একেবারে হাত ভেঙে দিয়েছি। প্রিন্সিপালকে বলার পর প্রিন্সিপাল তাকে ভার্সিটি থেকে বের করে দেয়। আর জীবনে এমন কারো সাহস হবে না মেয়েদেরকে এমন উত্ত্যক্ত করার। হলের মধ্যে জিনিসগুলো সব কিছু রেখে দিয়েছি, ঝামেলা হবে, একেবারে বের করে কাঁপিয়ে দিব। হ্যাঁ ভাই, আপনি সব পারেন। মারামারির সময় আপনাকে তো খুঁজে পাওয়াই যায় না। কোথায় যে লুকিয়ে থাকেন আল্লাহ জানে। হালকার উপরে অপমান করে দিলে। আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি আবির চৌধুরী, মা বাবার দ্বিতীয় সন্তান। আমার একটা বড় ভাই আছে, সে আব্বুর বিজনেস সামলাচ্ছে। আর আমি এখানে রাজশাহী শহরের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। এখানে আপাতত আমি হোস্টেলেই থাকি। আমাদের বাসা যেহেতু ঢাকা, এখান থেকে অনেক দূরে পড়ে। আমাদের ভার্সিটিতে যেহেতু একটা ক্লাস হচ্ছে না, তাহলে চল সবাই মিলে আড্ডা দিয়ে আসি। রাহাত কথাটা বলবে তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। পেছন করে তাকিয়ে দেখি শ্রাবণী। আমাকে দেখে হেসে বলে ওঠে, বেবি, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সারা ভার্সিটি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? তোমাকে আবার কোনো ছেলে ডিস্টার্ব করছে না তো? বলো, তাহলে একেবারে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলি। আরে না, শুধু তুমি মারামারির মধ্যে থাকো। তোমার মারামারি করো কিভাবে, হ্যাঁ? কি করব, অন্যদের তুলনায় আমার রক্তটা একটু গরম, তো তাই মারামারির মধ্যে একটু বেশি চলে যায়। কিন্তু তুমি চিন্তা করো না যে তোমার দিকে চোখ তুলে তাকাবে, তার চোখ তুলে ফেলবো আমি। আচ্ছা চলো, এখনো ক্লাসের সময় আছে, আগে গিয়ে সবাই নাস্তা করে আসি। খুব ক্ষুধা লেগেছে ভাই, তুই আজকে আমাদেরকে খাওয়া। আজকের ট্রিটটা না হয় তোর পক্ষ থেকে নিয়ে চল, ক্যান্টিনে যাই। এই হারামজাদা, পেটের মধ্যে কি অবস্থা করেছি দেখেছিস? সারাদিন শুধু অন্যের পয়সায় খেয়ে খেয়ে পেটটার তো কি হাল হয়েছে দেখ। দেখেছো শ্রাবণী, তোমার জামাই আমাকে অপমান করছে। ও নাকি আমার বেস্ট ফ্রেন্ড। ও শুধু আমার খাওয়া নিয়ে এভাবে খোঁটা দেয়, কাজের সময় তো ঠিক চলে আসে। বন্ধু এই জিনিসটা একটু করে দে না, এই জিনিসটা একটু দে না, এই জিনিসটা করো না। এগুলো তো ঠিক বলতে পারিস। আর আমি এখন খোটা দিয়েছিস, দাঁড়া, আজকে তোকে মেরে কিমা বানিয়ে দিব। দু তিনটা কিলঘুষি পড়লো রাহাতের ওপর। রাহাত একটু মোটা সোটা, কিন্তু খেতে ভালোবাসে। আরও আমাদের ব্যাচের মধ্যে সবার থেকে জিনিয়াস, পড়াশোনায় নাম্বার ওয়ান। আরও হ্যাকিংয়েও খুব ভালো জানে। তাই কখনো কোনো বিষয়ে যদি প্রয়োজন হয়, আমার এই বন্ধু রাহাত সবসময় আমার সঙ্গে এগিয়ে আসে। মধ্যবিত্ত পরিবারে, তাই আমরা সবাই ওকে সাপোর্ট করি। আর সব থেকে বড় কথা, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা কলেজ থেকে ভার্সিটি একসাথে পড়াশোনা করেছি। বলতে গেলে পড়াশোনায় আমি গোল্লা, শুধু আমার এই বন্ধু থাকার কারণেই আমি ভালো রেজাল্ট করি। দেখতে তো আমি তামিল সিনেমার নায়কের থেকেও কম না, কিন্তু পড়াশোনায় যে এমন কেউ জানেই না।
আরে তোমরা এভাবে ঝগড়া করা বন্ধ করবে? চলো, আমি তোমাদেরকে আজকে ট্রিট দেব। এভাবে ঝগড়া করো না তো দুজনে। আমরা তিনজনে যখনই ক্যান্টিনে যাব তখনই ক্যান্টিনের মধ্যে আমাদের আগে বসে আছে আমার চেনা চেনা শত্রু আকাশ। আকাশ ভার্সিটির মধ্যে আমার দ্বিতীয় স্থানে আছে, মানে আমি ভিপি আরও সহকারী হিসেবে ভার্সিটির মধ্যে নির্বাচিত হয়েছে। আমার পদ ও সব সময় চায়, কিন্তু পায় না। জনপ্রিয়তা থাকলে আমার চেয়ে ও সব সময় নিচেই থাকে। কিরে আবির, তুই দেখি চলে এসেছিস এত তাড়াতাড়ি? ওর সামনে আমি এগিয়ে গেলাম, চোখটা বড় করে। আকাশ ভালো করে জানে আমি কতটা ভয়ানক আর ডেঞ্জারাস। আমার চোখ এভাবে বড় করে তাকিয়ে থাকা দেখে কেমন জানি না ভয়ে আকাশ বলে ওঠে, আরে ভাই, এত রেগে যাচ্ছেন কেন আপনি? আমরা তো এমনি জিজ্ঞেস করলাম চলে এসেছেন নাকি। আচ্ছা, আমরা তাহলে গেলাম। আবির চুপ করা না, এমন করছো কেন? বাদ দাও না, শুধু শুধু রেগে যাচ্ছ কেন? ওকে দেখলে তোমার এত কেন রাগ হয়? ওই শালায় সবসময় শুধু উল্টাপাল্টা আমার নামে মানুষের কাছে আর স্যারদের কাছে বিচার দেয়, তার জন্য। আরে বাদ দাও না এসব, চলো ক্যান্টিনে বসি। আবির, তুই আমার জীবনের সব থেকে বড় শত্রু। তোকে আমি এখান থেকে অবশ্যই বের করব। তুই ভাবতেও পারবি না তোর জন্য এত বড় একটা চমক রেখেছি। তুই কল্পনাও করতে পারবি না। আমরা সবাই ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করছিলাম, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দেখি আব্বু কল করেছে। ফোনটা ধরে দাঁড়িয়ে গেলাম, তখন রাহাত বলে ওঠে, দেখেছিস শ্রাবণী, আমাদের শের এখন কেমন ভেজা ব্রাল হয়ে দাঁড়িয়ে পড়লো। আমি জানি আঙ্কেল কল করেছে। ওই হারামজাদা আঙ্কেলের কল পেয়ে একদম ভয়ে যেন ভেজে ব্রাল হয়ে যায়। শালা মুখটা বন্ধ কর, না হলে একেবারে চির বিদায় জানিয়ে দেবো তোর। আমি সালাম দিলাম, তখন আব্বু উপাস থেকে বলে ওঠে, কোথায় আছো তুমি? জি আব্বু, এখন তো আমি ক্যাম্পাসে আছি, ক্যান্টিনে একটু খাওয়া দাওয়া করছি। প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছে, তুমি এখনই তোমার হলে যাও, গিয়ে সব কিছু গুছিয়ে বাসায় চলে আসো। কিন্তু কেন আব্বু, বুঝতে পারছি না কিছু। আমার ক্লাস আছে, আর এখন বাসায় যাব? কিছুদিন পর আমার এক্সাম। আগামীকালকে তোমার ভাইয়ের বিয়ে, আর আমি এটা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই তোমাকে জানাতে পারিনি। আমার বন্ধুর মেয়ের সাথে। ঈশান ভাইয়ের বিয়ে হঠাৎ, এটা তো মানা যাচ্ছে না। আর আমি যতটুকু জানি এখানে ভাই তার বিয়ের সাথে রিলেশনে আছে। আব্বু হয়তোবা অফিসে তাদের বিষয়টা জানে না। কি হলো, চুপ করে রইলে কেন? আমি অফিসে সব কিছু সবাইকে বলে দিয়েছি আগামীকালকে বিয়ে। তুমি আজকে এখনই গাড়িতে উঠে পড়ো। আমি বুঝলাম না। আব্বু কথাটা বলে কলটা কেটে দিলেন। ঈশান ভাই এই বিয়েতে রাজি আছে কি না তাও জানতে চাইলেন না, কারণ আব্বুকে আমি ভীষণ ভয় করি। আমাকে এভাবে চুপ থাকতে দেখে শ্রাবণী আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে কি হয়েছে? তুমি এভাবে চুপ করে বসে পড়লে যে? কিছু হয়েছে নাকি? বাসায় কেউ কিছু বলেছে যে তুমি এভাবে চুপ করে বসে রইলে? বেবি, আরে হঠাৎ করে বড় ভাইয়ের বিয়ে ঠিক করেছে আব্বু, আজকে যেতে বললো, তাই আজকে যেতে হবে আমাকে। তাই তাহলে চলো, আমিও তোমার সাথে যাব, আর তোমার আব্বু আম্মুর সাথে দেখা করব। আরে পাগল হলে নাকি তুমি? এইভাবে মডেলের মতো যেভাবে চলাফেরা করো, এভাবে এগুলো দেখলে আব্বু কি বলবে? আর এ সময় আমি আব্বুর কাছে নিয়ে যাব? তুমি জানো আমি আব্বুকে কত ভয় পাই। বললাম না শ্রাবণী, ও আমাদের ভার্সিটির মধ্যে শের হলো ওর আব্বুর কাছে শুধু ভেজা একটা ব্রাল ছানা, আর অন্য কিছু না। ওই শালা, আজকে তোর মাথা ফাটাবো। আমাকে আর পাইকে, আমি দৌড়ে চলে গেলাম। কী আর করার আছে। আমি ভার্সিটি থেকে হোস্টেলে গিয়ে সব কিছু গুছিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আম্মু, তুমি আব্বুকে একটু বুঝিয়ে বলো না। আমরা তো আব্বুকে ভীষণ ভয় পাই। আব্বু অনেক রাগী একজন মানুষ। আমি এই বিয়েটা করতে চাই না। আব্বু শুধু শুধু আমাকে বিয়েটা কেন জোর করে দিচ্ছে? তুই জানিস তোর বাবা ভীষণ রাগী স্বভাবের মানুষ, তাই আমি এসব কথা বলতে পারবো না। তুই গিয়ে বল। তোর বাবা বলেছে মেয়েটা অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী। সে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে এসেছে, আর তোর সাথে বিয়ে ঠিক হয়েছে অনেক আগে। তোর বাবার বন্ধু এ শহরের সব থেকে বড় বিজনেসম্যান, তাই তাদের ব্যবসাও বড় করার জন্য এই বিয়েটা ঠিক করেছে তোর বাবা। এটা কোনোভাবেই আমি বোঝাতে পারবো না। গাড়িতে উঠে যাব, তখনই দেখি শ্রাবণীর কল। ফোনটা রিসিভ করতে শ্রাবণী বলে ওঠে, সাবধানে যাও আবির। আর হ্যাঁ, ওখানে গিয়ে অবশ্যই আমাকে কল করবে, ঠিক আছে? আর হ্যাঁ, যদি কোনো মেয়ের দিকে তাকাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আরে কি যে সব বলো তুমি।
তোমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে আমি আবার অন্য মেয়েদের দিকে তাকাবো কেন? তুমি শুধু শুধু আমাকে নিয়ে সন্দেহ করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওখানে গিয়ে কল করব। আর তুমি তো জানো আব্বুর সঙ্গে আমি কথা বলতে পারি না। আর বেশি না, আর কিছুদিন শুধু তুমি ওর সাথে অভিনয় করো। এরপর আমি এখানে যখন ভিপি হয়ে যাব তখন আমার কাছে চলে আসবে। তোমার জন্য ওর সাথে আমি শুধু অভিনয় করে যাচ্ছি। আর কত অভিনয় করব বলো তো আমি তোমার জন্য? তুমি অভিনয় করলেই তো আমি ভিপি হতে পারবো, সব কিছু কন্ট্রোল আমি করতে পারবো। আর ওইভাবে অত্যাচার করতে পারবে না। আমি শুনেছি কিছুদিন পর আমাদের এই ভার্সিটির সভাপতির মেয়ে নাকি টিচার হিসেবে এইখানে আসবে। তাহলে তো ভালোই হবে। আবির কাউকে ভয় দেখিয়ে আর ভোট নিতে পারবে না। আর তুমি তো জানো আমি বলবো ওর বিশ্বস্তদেরকে, ওদেরকে তুমি হাত করে নেবে প্রয়োজন হলে। আর বলা লাগবে না জান, এটা রাজনীতি। আমি দেখব, তুমি দেখবে তাদেরকে কিভাবে আমি এখান থেকে বের করি। নোটগুলো তো আমি দেখে এসেছি। রাহাতকে একটা কল করলাম, তখন রাহাত বলে ওঠে, তোর বন্ধু আছে না, ওগুলো আমি আগেই রেখে দিয়েছি, প্যারা নিবি না। আচ্ছা বন্ধু, তোকে একটা কথা বলবো কিন্তু বলা হয় না। তুই সবসময় রাগ করিস আমার উপরে, তাই বলি না। আরে বল, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই বলবি না তো কে বলবে? বল কি বলতে চাস? আমার মনে হয় শ্রাবণী তোকে ভালোবাসে না, তোর সাথে অভিনয় করে। এটা আমার জানি না কেন মনে হয় কেমন। আমি কয়েকবার ওকে দেখেছি আকাশের সাথে কথা বলতে। তোর মনে হয় এটা ভুলভাল দেখেছিস? চশমাটা ঠিক করে পরে নে, তারপর দেখতে পারবি। আজকে চশমা পরেছিস, দেখ তো চোখে সমস্যা আছে। আরে চশমা তো ফেলে এসেছে। বলেছিলাম না হারামজাদা, উল্টাপাল্টা দেখিস তুই। যা ক্যান্টিন থেকে চশমাটা নিয়ে আয়। রাহাত কলটা কেটে দেয়। দেখতে দেখতে প্রায় 5 ঘন্টা পর আমি বাসায় এসে পৌঁছালাম। বাসায় এসে দেখি বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। তাই ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে আব্বুকে পা ধরে সালাম করলাম। আব্বু আমাকে বুকে চড়িয়ে নিল। এরপর মা বলে ওঠে, দেখ তুই কেমন শুকিয়ে গিয়েছিস বাবা। এমন কেউ শুকিয়ে যায়? খাওয়া দাওয়া করিস না? তুমিও কি শুরু করে দিয়েছো? আর খাওয়া দাওয়া করবে কি করে? ওখানে হোস্টেলে থাকে, ওখানে খাওয়া দাওয়া ভালো হয় নাকি? কতবার ওকে বলেছি ওখানে পড়াশোনা করার জন্য, ওখানে ভালো ভালো ইউনিভার্সিটি আছে। আমি এখানে অ্যাডমিশন করিয়ে দিতে চেয়েছি, ও কি আমার কথা শুনেছে? তোমার ছেলে দূরে গিয়ে পড়াশোনা করবে, তাই রাজশাহী আমার বন্ধু যে ইউনিভার্সিটি আছে ওখানে অ্যাডমিশন করিয়ে দিলাম। আরে আম্মু তুমিও না যা শুরু করলে। মমতা, যে শপিংগুলো করেছিলাম ছেলেটার জন্য এগুলো দাও। আম্মু আমার জন্য এক গাদা শপিং নিয়ে আমার সামনে রাখলো। এরপর আমার উদ্দেশ্যে আম্মু বলে ওঠে, তোর আব্বুর পছন্দ অনুযায়ী তোর জন্য জামা প্যান্ট আরও অনেক কিছু নিয়েছে, এগুলো তোর রুমে নিয়ে যা। আরে ওগুলো কাউকে দিয়ে পাঠিয়ে দাও। আর ভাইয়া কোথায়? রুমে, ভাইয়ের সাথে দেখা করতে হবে। আরে তোমরা এখনো কি করছো? রেডি হচ্ছ না কেন? সময় হয়ে গেছে, আমাদেরকে এখনই তো বের হতে হবে। ওখানে যেতেই তো সময় লাগবে, তাই না? ওখানে সেন্টারের মধ্যে না গেলে কি হবে নাকি? ওরা তো বউ সাজিয়ে বসে রয়েছে। আমাদের ছেলে কোথায়? ও কি রেডি হয়েছে নাকি? ওকে তো পাঞ্জাবি আর শেরওয়ানির রুমে পাঠিয়ে দিয়েছে। ওর বন্ধুরাও তো এখনো আসলো না, অফিসের অনেকেই চলে এসেছে। আচ্ছা আমি ভাইয়ের কাছে যাচ্ছি। আসলে বুঝলাম না ভাইয়া এ বিয়েতে কিভাবে রাজি হয়েছে। অবশ্য এতটুকু জানি আব্বুর ভয়ে কখনো কিছু বলতে পারবে না, কিন্তু বিয়েতে এত সহজে রাজি হয়ে যাবে আমি ভাবিনি। ভাইয়ের সাথে একজনের সম্পর্ক আছে, এটা আমি ভালো করেই জানি। আমি ভাইয়ার রুমে গেলাম। রুমের ভেতরে প্রবেশ করে দেখি রুমে কেউ নেই। জানালার ওপাশ দিয়ে দেখলাম একটা রশি, কিন্তু ভাইয়াকে দেখলাম না। সামনে টেবিলের উপর একটা চিরকুট। তখনই আমি আব্বু আম্মুকে ডাক দিলাম। তখনই দৌড়ে আমার চিৎকার শুনে চলে আসে। তখন আব্বু আমার কাছে এসে, কি হয়েছে? এমন চিৎকার করলি কেন? কোনো সমস্যা হয়নি তো? আর তোর বড় ভাই কোথায়? আমি তো মাত্র রুমে এসে দেখলাম যে ভাইয়া নেই, বুঝতে পারছি না কি হয়েছে। নেই মানে কোথায় গিয়েছে? আমিও তো বুঝতে পারছি না। এই যে জানালা দিয়ে জড়ি ধরে আছে, আর সামনে একটা চিরকুট আছে। মানে কি? কি লেখা আছে ওখানে? তখন চিরকুটটা হাতে নিলাম। তখন ভাইয়ের ভাষায় লেখা আছে, আব্বু আম্মু, আমাকে তোমরা ক্ষমা করো। আমি জানি তোমরা এই চিরকুটটা খুলে পড়ার পর আমার প্রতি অনেক ঘৃণা তোমাদের জন্ম নিবে, কিন্তু বিশ্বাস করো আমি এমনটা করতে চাইনি, বাধ্য হয়ে এমনটা করেছি। আমি চেয়েছিলাম যে তোমাদের সব কিছু বলবো, কিন্তু তুমি তো জানো আমি আব্বুকে ভীষণ ভয় পাই।
আমি তোমাকে বলতে চেয়েছিলাম বিয়েটা করব না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি একজনকে ভালোবাসি। অবশ্য তোমরা তাকে জানো। সে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ফারজানা। আমি তাকে অনেক আগে বিয়ে করে ফেলেছি এবং কি সে প্রেগনেন্ট। আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দিও। যদি ক্ষমা করতে পারো তাহলে অবশ্যই একদিন তোমার কাছে ফিরে আসবো। তোর সাহস কি করে হয় সবার সামনে আমাকে এভাবে অপমান করে এখান থেকে চলে যাওয়ার? ওকে আমি ছেলে হিসাবে স্বীকৃতি দিতে চাই না। ওর মতো সন্তান আমার প্রয়োজন নেই, যে আমার মান সম্মানের দিকে একটিবারও তাকায় না। ওগো, তুমি একটু শান্ত হও। তুমি এভাবে রেগো না, তোমার তো প্রেশার হাই হয়ে যাবে। তুমি এভাবে রেগো না প্লিজ। আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না ভাইয়া পালিয়ে গিয়েছে। এত সময় যা ভেবেছিলাম তাই হলো। আমি আমার রুমে বসে রইলাম, কারণ বিয়েটা হবে না। শুধু শুধু আমি এসেছি, কিন্তু ভাইয়া এভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি। তাও যাবে না কেন? আমার হিটলার বাবা একটিবার তাকে জিজ্ঞেস করেছে বিয়েতে সে রাজি আছে কিনা। আমার কোনো রাস্তা এখানে খুঁজে পাচ্ছি না। এখানে তোমার ছেলেকে বিয়ে করতে হবে, এই জায়গায় তোমার ছোট ছেলেকে নিতে হবে। তোমার ছেলে এখনো পড়াশোনা করছে, ওকে বিয়ে দেওয়া কি ঠিক হবে? তোমার ছেলে কি হয়েছে? পড়াশোনা করছে, পড়াশোনা করুক না। আমি তার বউকে খাওয়াবো, সমস্যা নেই। রুমের মধ্যে বসে আছি, তখন আব্বু রুমে প্রবেশ করে। পাশে আম্মু আছে, তাদের হাতে পাঞ্জাবি আর শেরওয়ানি। আব্বু আর আম্মু কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোর কাছে কখনো আমি কিছু চাইনি। আজকে বাবা হিসাবে একটা জিনিস আবদার করব, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। আমি চাই এই বিয়েটা তুই কর। আব্বু কি বলছো তুমি এসব? বিয়েটা আমি করব মানে? আরে কি বলছো? মেয়েটা আমার থেকেও কম করে হলো 3 বছরের সিনিয়র, আমি শুনেছিলাম। আর আমি এই মেয়েটাকে বিয়ে করব? তাতে কি হয়েছে? মাত্র 3 বছরই তো সিনিয়র, কোনো সমস্যা নেই। তাছাড়া আমি এখনও পড়াশোনা করছি, আর আমি এখনই বিয়ে করে তাকে খাওয়াবো কি? তোর ওসব নিয়ে একদম চিন্তা করা লাগবে না। ওসব নিয়ে বাবা চিন্তা আমি করব। তুই এখন বিয়েটা কর। আর আমার এটা মান সম্মান, আমি চাই না আমার মান সম্মান এখানেই চলে যাক। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নে। কিন্তু আব্বু। আমি কোনো কথাই শুনতে চাই না, এটাই আমার শেষ কথা। আমি যা বলেছি তাই, এর থেকে বাড়তি কোনো কথা আমি বলতে পারবো না। আর তুমি ভালো করে জানো আমি কেমন প্রকারের মানুষ, তাই তুমি আমাকে বাধ্য করো না। আব্বুকে ভীষণ ভয় পাই। আব্বুর সামনে আমি না করব আর দ্বিতীয়বার বলার মতো সাহস পেলাম না। আমি চুপ করে রইলাম। আম্মু আমার পাশে এসে আমাকে বোঝানোর চেষ্টা করছে। তখন আমি কান্নার সুরে আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, আম্মু তুমি বোঝাও না আব্বুকে যে আমি বিয়েটা করতে পারবো না। আমার দ্বারা এই বিয়েটা করা সম্ভব না। দেখ বাবা, তুই তোর আব্বুকে ভালোভাবে জানিস। তোর বাবা তার আত্মসম্মানের দিকে সবসময় তাকায়, কখনো সে কোনো কিছুর মধ্যে আপোষ করে না। আর তুই যদি রাজি না হোস, তুই তো জানিস তোর বাবা কেমন। তুই গিয়ে বলতে পারিস, আমি বলতে পারবো না। আমার তো চোখ দিয়ে পানি পড়ছে, কি করব বুঝতে পারছি না। বাধ্য হয়ে আমি রেডি হয়ে গেলাম। কিছু করার নেই, কারণ আমি যে আব্বুকে ভীষণ ভয় পাই। আর আমার যে ভিলেন বাবা একটিবার যদি আমাকে ধমক দেয় তাহলে তো ওখানে আমি একদম মনে হয় মরেই যাব। দেখেছো তোমার ছেলেকে কত সুন্দর লাগছে বর্ষে যে। আমি বরের গাড়িতে উঠে পড়লাম। গাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি গাড়িতে উঠে বসলাম, তখন ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করলাম, তখন ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, কিরে, কেমন আছিস? ভাইয়া তুই? আরে তুই কল করেছিস? তুই তো এখন আমার জীবনের সব থেকে বড় শত্রু হয়ে গিয়েছিস। কেন? আমি আবার কি করলাম রে? আমি তো শত্রু হয়ে গেলাম? শত্রু তো আমি বাবার হয়েছে। তোর আবার কখন কি শত্রু হলাম শুনি আমি? তোর জন্য আমাকে তোর হবু বউয়ের সাথে বিয়েটা দিতে যাচ্ছে। তুই তো চলে গিয়েছিস ফারজানা আপুর সাথে। এখন আমি কি করব? আমাকে তো বিয়েটা করতে হচ্ছে তোর জায়গায়। তাহলে তো ভালোই হলো, বিয়েটা করে নে, তাহলেই হয়ে যাবে। হবু ভাবি যখন তোর বউ, আর মেয়েটা বেশি না মাত্র 4 বছরের সিনিয়র, হ্যান্ডেল করতে পারবি তুই? আমার ভাই না, সব তোর দ্বারা সম্ভব। অনেকগুলো গালি দিতে লাগলাম। ভাইয়া কলটা কেটে দেয়, আর কিছু বলার সুযোগ দেয় না। আমার তো এখনই কান্না পাচ্ছে। সব সময় বিয়েতে মেয়েরা কান্না করে, আর এখন আমি নিজেই কান্না করছি। এসব ভাবতে ভাবতে কখন যে বিয়েটা সম্পন্ন হয়ে যায় নিজেও জানি না। সারাদিন আমি একটিবারও আমার বিয়ে করা বউকে দেখতে পাইনি। আমরা সবাই আবার আমাদের বাড়িতে ফিরে আসি। আসার সময় খেয়াল করলাম মেয়েটা অনেক কান্না করছে, তার বাবাকে জড়িয়ে ধরে। তার বাবা তো আমার কাছে তার মেয়ের হাতটা তুলে দিয়ে বলেছিল যেন সারা জীবন একসাথে থাকি। এরপরে গাড়িতে উঠে
আমরা সবাই বাসার দিকে রওনা দিই। দেখতে দেখতে বাসার সামনে চলে আসি। শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণ গরম লাগছে, এমনি অস্বস্তি এরপর গরম, তাই আমি ছাদে উঠে বসলাম। ছেলেটাকে এভাবে জোর করে বিয়েটা দেওয়া কি উচিত হয়েছে তোমার? আরে তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি জানি নীলামা কতটা লক্ষ্মী একটা মেয়ে, আমি ওকে চিনি। তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করো না, তোমার ছেলেকে দেখবে ঠিক করে ফেলবে। সব কিছু ঠিকঠাক থাকলেই ভালো। আরে তুমি অযথা এসব নিয়ে চিন্তা করো না তো। দেখো তোমার ছেলে কোথায় আছে। দাঁড়িয়ে আছি আর মুখে সিগারেট, মাথাটা এখন জানি না কেমন গরম হয়ে যাচ্ছে যে কেন আমি এখানে আসতে গেলাম আর কেনই বা এখানে ঝামেলার মধ্যে পড়তে গেলাম। তখন এই ফোনটা বেঁচে ওঠে, হাতে সিগারেটটা ফেলে দিয়ে ফোনটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে, কিরে বন্ধু, সুন্দরী ব্যান্ডেরকে পেয়ে বন্ধুকে ভুলে গেলি নাকি? সারাদিন কল করেছি কতগুলা, একটা ফোনও রিসিভ করলে না। কি কেমন যাচ্ছে? আমি তো তোর সাথে আসতে পারলাম না। আমার কোচো কথা বলবি না, মাথা গরম হয়ে গেছে। এখানে এসে আমি ফেঁসে গেছি ভাই, এখন তো খুব কষ্ট লাগছে আমার। কেন, কি হয়েছে খুলে বল, সমস্যা কি? আমি রাহাতকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে রাহাত হাসতে লাগলো। ওর এমন হাসি দেখে একটু রাগ হলো। ওই শালা, আমার এমন বিপদে তুই হাসিস কেন? আরে হাসবো না, মানুষ কত চাই সিনিয়র মেয়েকে বিয়ে করতে, কিন্তু তুই দেখি পেয়েও বিয়ে করতে চাস না। বুঝলাম না। আর বিয়েটা যেহেতু হয়ে গেছে তাহলে তো আনন্দ করবে, কেন শুধু শুধু এমন মন খারাপ করে বসে রয়েছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি যে এমন ধরনের কথা বলছিস? আরে তুই জানিস না আমি শ্রাবণীকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না। আমি মনে করি শ্রাবণীর থেকে বেটার ওই মেয়েটা। দেখ রাহাত, মাথা গরম করাস না, এমনি মাথা গরম হয়ে আছে, আবার মাথা গরম করাস না তো। আমার কথা বিশ্বাস করছিস না তো, পরে বুঝতে পারবি। আচ্ছা বাদ দে, এখন কি করতে চাস? কি আর করব, বিয়েটা যেহেতু জোরপূর্বক আমার সাথে হয়েছে তাই আমি ওকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই, তোর যা ভালো মনে হয়। একটা সিনিয়র মেয়ের সাথে সংসার করা আমার দ্বারা সম্ভব না, এসব কথাই আমি ভাবছি। তখনই পেছন থেকে আম্মু ডাক দিল। পেছন ঘুরে তাকাতেই আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, এখনো এখানে বসে আছিস কেন? ঘরে নতুন বউ রুমে একা বসে আছে, বাসর রাতে কেউ এভাবে ছাদে বসে থাকে নাকি? মেয়েটা এখানে কিছু জানে না, যা রুমে যা। তোমরা এক প্রকার জোর করে আমার বিয়েটা দিয়েছো একটা সিনিয়র মেয়ের সাথে, এখন তুমি বলছো আমি রুমে যাব আর মেয়েটা রুমে আছে? কি বলছো আম্মু? আমি এই বিয়ে মানি না। এটা কোনো ছেলে খেলা না বাবা, এটা একটা মানুষের জীবন, আর এটা সারা জীবনের। এটা নিয়ে কখনো ছেলে খেলা করতে নেই। কিন্তু মা, কথাটা শেষ করতেই পারলাম না। তখন আব্বু ছাদের উপর উঠে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি হয়েছে আবির, তুমি এখনো ছাদে কি করছো? নিচের রুমে যাও, সে কখন থেকে মেয়েটা তোমার জন্য অপেক্ষা করছে। আব্বুর কথা শুনে আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। এরপর আমি একদম নিচে নিজের রুমে যেতে লাগলাম। আব্বুর কথা শুনে এমনিতেও গলা শুকিয়ে গিয়েছে। আমি শুধু এতটুকুই চাই যে আমার ছেলেটা শুধু সব কিছু মেনে নিক আর স্বাভাবিক হয়ে যাক, তাতেই আমার চলবে, আর কিছু চাই না। নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি আর ভীষণ ভয় লাগছে। কেন জানি না অজানা একটা ভয় আমার মনের ভিতরে গ্রাস করছে। কেন ভিতরে জানি প্রবেশ করতে ইচ্ছে করছে না। বুকের ভিতর যেন কেউ হাতুড়ি পেটা করছে, এমন যে শব্দ করছে মনে হচ্ছে সব কিছু ভাঙচুর হয়ে যাবে। কিন্তু নিজের রুমে যেতে যে এতটা ভয় করবে তা কখনো বুঝতেই পারিনি। এত ভয় করছে কেন নিজেও জানি না। হাজারো ভয় সব কিছু দূরে ফেলে দিয়ে হৃদয় সংকট সব কিছু মুছে আমি রুমের দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। তখন দেখলাম খাটের ওপর বেনারসি সাজে একটা মেয়ে বড় ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে রুমে প্রবেশ করতে দেখে মেয়েটা সামনে এগিয়ে আসে। পা ধরে সালাম করার আগে পিছিয়ে নিয়ে আমি বলে উঠি, দেখুন আমার পা ধরে সালাম করার কোনো প্রয়োজন নেই। আপনি আমার স্বামী, তাহলে আমি আপনার পা ধরে সালাম করব না? কিন্তু আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না, আপনি আমার থেকে বয়সে বড়। এটাই কি শুধু কারণ? শুধু এটাই কারণ না, কারণ আমি একজনকে ভালোবাসি। আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না, আমি আপনাকে আমার স্ত্রী অধিকার দিতে পারবো না। সমস্যা নেই, আমি আপনার সাথে থাকতে পারবো। আর অধিকার না দিলেও আমি সবসময় আপনার কাছেই থেকে যাব। আমি আমার ভালোবাসা দিয়ে আমি আপনার কাছ থেকে তা আদায় করে নিতে পারবো। আপনি কি পাগল হয়েছেন নাকি?
আপনি আমার 4 বছরের সিনিয়র, আর আমি আপনাকে কখনো আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমি কখনো কাউকে ভালোবাসিনি, তাই ভালোবাসা কি জানি না, কিন্তু এতটুকু জানি আমি আমার সকল ভালোবাসা আমার স্বামীর জন্যই রেখেছি। আপনি আমার বয়সে হয়তো বা ছোট, যতই ছোট হন না কেন, কিন্তু আমার ভালোবাসা শুধু আপনার জন্যই। এমন মিষ্টি কথা বলে তুমি আমাকে পটাতে পারবে না, কারণ আমি অন্যজনকে ভালোবাসি। আর আমার ভালোবাসা এতটা সস্তা না যে সবাইকে আমি বিলিয়ে দেব। আমি একটিবারও ওর দিকে তাকাইনি যে আমার বউ কেমন। আমার বিয়ে করা বউয়ের দিকে একটিবারও তাকিয়ে দেখার প্রয়োজনও মনে করিনি। আমি আলমারি থেকে একটা বালিশ আর খেতা এনে ফ্লোরে ঘুমাতে যাব, তখনই মেয়েটা বলে ওঠে, এ কী করছেন আপনি? নিচে ঘুমাচ্ছেন কেন? না, আমি নিচে ঘুমাবো। আপনি খাটে ঘুমিয়ে পড়ুন। না না, সমস্যা নেই, আপনি উপরে ঘুমান, আমি না হয় নিচে ঘুমিয়ে পড়ি। মেয়েটা জোরপূর্বক আমার থেকে বালিশ আর বিছানাটা নিয়ে নিচে ঘুমিয়ে পড়ে। আমি আর কিছু বললাম না, যা ইচ্ছে তাই হোক, তাতে আমার কি। আমি বিছানার ওপর গিয়ে ঘুমাতে লাগলাম। আমি খাটে ঘুমাতে লাগলাম আর মেয়েটা নিচে বিছানা করে শুয়ে পড়ল। মধ্যরাতে কারো কান্নার শব্দ শুনে বুঝতে পারলাম যে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, কিন্তু আমি ওইদিকে কান না দিয়ে নিচেই ঘুমিয়ে পড়লাম। আমার বন্ধু আবির বুঝলো না যে আসলে শ্রাবণী কখনো ওকে ভালোবাসেনি, ও সবসময় ওকে ঠকিয়েছে। ওকে আমি বোঝানোর চেষ্টা করলেও ও কখনো বুঝবে না। চোখের মধ্যে দুবোটা পানি ভর্তি দেখি ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে দেখি সামনে ড্রেসিং টেবিলে আয়নার সামনে কেউ লম্বা চুলগুলো চিরুনি দিয়ে ঠিক করছে। কয়েক মিনিটের মধ্যে ডুবে গেলাম যে মেয়েটাকে, অবাক হয়ে তাকিয়ে রইলাম। এত সুন্দরী রমণী, যেমন ধুতি আলতা গায়ের রং। আমি পেছন থেকে তাকে বুঝতেই পারিনি, কারণ তার শরীরের মধ্যে শাড়ির আঁচলটা একটু কোমরে হালকা বেঁধে আছে। সূর্যের আলো চোখে পড়তে তখন চোখটা বন্ধ করে ফেলি। তখনই মনে পড়লো যে গতকালকের ঘটনাটা। বেশ একটু রাগ হলো, কিন্তু রাগটা বেশিক্ষণ থাকলো না। মেয়েটা পেছন ফিরে তাকাতেই যেন আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে, একদম সুন্দরী সাদা পরী। মেয়েটাকে দেখে প্রথম দেখে ক্রাশ খেলাম। এমন সুন্দরী মেয়ে আমি মনে হয় আমি আমার জীবনেও দেখিনি। আমি তো মেয়েটার দিকে হা করে তাকিয়ে রইলাম। তখন মেয়েটা আমার কাছে এসে বলে, আপনি ঘুম থেকে উঠেছেন? আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। এখনও আমি নাস্তা করিনি, আমি আপনার জন্যই বসে আছি। আমি ডাকিনি কারণ আপনি ঘুমিয়েছিলেন। সামনে রূপসী মেয়েটা আর কেউ না, আমার নিজেরই বউ। এত সময় আমি আমার বউয়ের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। এত সুন্দরী মানুষ কি করে হতে পারে? এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমার ঘোর কাটে। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, দেখা দেওয়া হবে না আমাকে, আর তুমি ভুলে যাচ্ছ হয়তো বা আমার কথাটা। ওনার মুখে গতকাল রাতের কথাটা শুনে আবারও মন খারাপ হয়ে যায়, তাই মাথা নিচু করে আমি নিচে চলে যেতে লাগলাম। তখন পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, দাঁড়ান 1 মিনিট, আপনাকে একটা কথা বলি। আব্বু আম্মুর সামনে আপনি আমাকে আপনি করে ডাকবেন না। আর হ্যাঁ, আমি যেহেতু আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারিনি আর মানতেও পারবো না কখনো, এই কথাগুলো যেন আম্মু আর আব্বু না জানতে পারে, বুঝতে পেরেছেন? ওসব কথা আপনার আমাকে বলা লাগবে না, আমি জানি। আর হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমিও জানি তারা অনেক কষ্ট পাবে। আর তারা আমাকে হেতের সাথে এই জন্যই বিয়ে দিয়েছে যাতে আমি কষ্ট না পাই। কিন্তু দেখুন আমার কি ভাগ্য, আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে অন্য কারোর সাথে পালিয়ে গেছে। আর এখন যে আমার থেকে জুনিয়র, সেও আমাকে মেনে নিতে পারেনি। মেয়েটা কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি আর কিছু বললাম না। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে চলে গেলাম। নিচে আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, আরে বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? এখানে কেন এসেছো? আর আবির কোথায়? ও ঘুম থেকে এখনো ওঠেনি? না আম্মু, উনি ঘুম থেকে উঠেছে, ওয়াশরুমে গিয়েছে, মনে হয় স্নান করে নিচে নামবেন। আর আপনি রান্না করেছেন, আমি আপনাকে সাহায্য করব। কি বলছো মা? তুমি এই বাড়ির নতুন, আর নতুন বউ হিসেবে এখানে তুমি রান্না করবে? এটা মানায় না। তাতে কি হয়েছে আম্মু? আপনি কি আমাকে নিজের মেয়ের মতো মনে করেন না? আরে পাগলি মেয়ে, সেটা আমি কখন বললাম? সেটা না। তাহলে আপনি চুপ করে বসেন, আমি নাস্তাটা বানিয়ে টেবিলে সাজিয়ে দিচ্ছি। আমার মেয়েটা তো আসলেই লক্ষ্মী। ওয়াশরুমে গেছি, কিন্তু তোয়ালে ছাড়া আর অন্য কিছু নিয়ে আসলাম না। কিছুই মনে ছিল না। এখন কি করব? ওয়াশরুমে তো জামা কাপড় সব কিছু ভিজিয়ে তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে। কোনো কিছুই তো আমি ভিতরে নেই, সব কিছুই তো বাইরে রেখে এসেছি। তখন আম্মুকে ডাকতে লাগলাম। দেখেছো, ছেলেটা এখনো সেই ছোট বাচ্চাই রয়ে গিয়েছে।
একটু বৌমা যাও তো, তোমার ওই জামাই কি চায় একটু দেখো। ও এখনো সেই বাচ্চাই রয়ে গেছে, নিজে এখনো ঠিকঠাক মতো কিছু নিতে পারে না। রুমে গিয়ে দেখি উনি আম্মুকে ডাকছেন। কাছে গিয়ে বললাম, কি লাগবে আমাকে বলেন, আমি দিচ্ছি। আপনি এসেছেন? আসলে আমি ওয়াশরুমে আসার সময় কিছু নিয়ে আসিনি। আমার সামনে জামা কাপড়গুলো একটু দেন তো। সামনের আলমারিতে অনেকগুলো জামাই আছে, কিন্তু কোনটা দিব বুঝতে পারছি না। তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখানে তো অনেক জামা, কোন জামাগুলো দিব বুঝতে পারছি না। আমি পড়েছি এখানে ঝামেলার মধ্যে, আর এখানে পছন্দ অপছন্দ করছেন। আপনার যা পছন্দ হয় সেই পছন্দ অনুযায়ী আমাকে দেন। আমি আমার ফেভারিট কালার যেগুলো আছে ওই কালারের মধ্যেই একটা কালো আর একটা স্কাই কালারের নিলাম। আমি এগুলো নিয়ে আবিরের কাছে যেতে লাগলাম। ঠিক তখনই ফ্লোরের মধ্যে কিছু পানি ছিল। ঠিক তখনই পানিগুলোর সামনে আমি পড়ি, আর দরজাটা যেহেতু খোলাই ছিল আমি পুরোটা গিয়ে একদম আবিরের গায়ে এসে পড়ি। হঠাৎ করে নীলা ফ্লোরের মধ্যে পা পিছলে আমার গায়ে এসে পড়ে, আর ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লেগে যায়। তখন শাওয়ারের পানি ছাড়ানো অবস্থায় ছিল। নীলা এমন অবস্থায় ভিজে যায়। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। যখনই ঘোর কাটে আমি ওকে ছেড়ে দিই। আসলে আমি সরি, খেয়াল করিনি, বুঝতে পারিনি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি তো অনেকটা ভিজে গেছো, এখন পরিষ্কার হয়ে নাও। নিজেকে স্বাভাবিক করে আমি শার্টগুলো পরে নিচে এসে বসলাম খাবার টেবিলে। একটু আগে হয়ে যাওয়ার ঘটনাটা ভাবছি আর নিজের মাথায় নিজে একটা থাপ্পড় দিয়ে বললাম, কি নিলা, তুই কি সব ভাবছিস এসব? আমি চাই আমি আমার স্বামীর ভালোবাসা নিজেই করে নিতে, তার জন্য আমার যা ইচ্ছে মানে তাই করব আমি। খাবার টেবিলে এসে বসতেই তখনই দেখি আব্বু আর আম্মু বসে আছে। আমি নিচে এসে টেবিলে বসলাম। তখন আব্বু চায়ে চমক দিয়ে বলে ওঠে, আজকে বৌমার হাতে চাটা খুব ভালো হয়েছে। নাস্তার টেবিলে বসে খাবার খেতে লাগলাম। আসলে আজকে কেমন জানি না, খাবারটা অন্যরকম মজা হয়েছে। তাই আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, আম্মু আজকে কিন্তু খাবারটা অনেক ভালো হয়েছে। মজা হবে না বা কেন? আজকে রান্না কে করেছে দেখতে হবে না? আজকে আমাদের বৌমা রান্না করেছে, তাই অনেক ভালো হয়েছে। বলতেই হবে, নীলার হাতে জাদু আছে। ওর রান্নার হাতটা খুবই ভালো, খেয়ে খুব ভালো লাগলো। কি ব্যাপার, চুপচাপ করে এদিক ওদিক তাকাচ্ছ কেন? কিছু বলতে চাও নাকি আমাকে? না আব্বু, আমাকে ভার্সিটিতে যেতে হবে। কিছুদিন পর আমার এক্সাম, তাই আমাকে ভার্সিটিতে যেতে হবে। তাতে কি হয়েছে? আর গতকালকে তোমাদের বিয়ে হয়েছে, আর ভার্সিটি চলে যাওয়ার কথা বলছো? কিছুদিন পর আমার এক্সাম, তাই আমাকে যেতেই হবে। যাবে যেহেতু আগামীকালকে সকালে যেতে পারবে, আর তোমার সাথে নীলাও যাবে। আর তুমি এখন থেকে হোস্টেলে থাকার কোনো প্রয়োজন নেই। নীলার বাবার ওখানে অনেক বাড়ি আছে, তুমি ওখানে একটা ফ্ল্যাটে থাকতে পারবে নীলাকে নিয়ে। আব্বুর সামনে দ্বিতীয় কথা বলার মতো সেই সাহসটি আমার হয়নি। আব্বু নাস্তা ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তখন আমি আম্মুর উদ্দেশ্যে বলি, আম্মু আমি ওকে নিয়ে যেতে পারবো না, আর আমি কোথাও কারো বাসায় থাকতে পারবো না। আর হ্যাঁ, আমি হোস্টেলে থেকে পড়াশোনা করব, আর কারো বাসায় থাকলে আমার পড়াশোনা হবে না। কথাটা বলে উপরে চলে গেলাম গোছগাছ করার জন্য। আম্মু সমস্যা নেই, আমি একা চলে যেতে পারবো। আমাকে নিয়ে ওনার তো চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু মা, তোমাকে একা কি করে দেই? চিন্তা করা লাগবে না, আমি যেতে পারবো। রুমে এসে বসে আছি, তখনই ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি শ্রাবণী কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে শ্রাবণী বলে ওঠে, কেমন আছো আবির? শ্রাবণীকে বিয়ের বিষয়ে কোনোভাবে জানানো যাবে না, তাই আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না, তুমি জানো না? তুমি যদি আমার থেকে দূরে থাকো তাহলে আমার একদমই ভালো লাগে না। আমারও তোমাকে ছাড়া একদমই ভালো লাগে না। তাহলে কবে আসবে তুমি? এই তো আগামীকাল সকালেই চলে আসবো। তোমার জন্য অপেক্ষায় আছি। তুমি কবে আসবে তুমি জানো না। তোমায় ছাড়া আমার একদম ভালো লাগে না। শ্রাবণীর সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। দরজার বাইরে থেকে এই কথাগুলো আমি শুনেছি। হয়তোবা আমি তার জীবনে একটা পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি। আমি যদি না থাকতাম তাহলে হয়তোবা সে তার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকতো। সমস্যা নেই, তার ভালোবাসার মানুষকে আমি সুখে রাখার জন্য পথ থেকে সরে দাঁড়াবো। দরজার আড়াল থেকে কারো কান্নার শব্দ ভেসে আসলো। বুঝতে পারলাম সব কিছু শুনতে পেল নীলা, কিন্তু তাতে আমার কি? শুনলে শোনো, নীলা দেখতে অসম্ভব সুন্দরী, বলতে গেলে শ্রাবণীর থেকে অনেক সুন্দরী। কিন্তু যে মানুষ প্রথমে যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য নারীকে ভালোবাসতে পারে না।
চায়ের কাপটা হাতে নিয়ে আমি আবিরের রুমে গেলাম। রুমে গিয়ে চাটা দিতে যাব, তখনই চা আমার হাতে পড়ে যায়। রুমে বসে আছি, তখনই চায়ের কথা বললাম। নীলা চায়ের কাপটা হাতে নিয়ে আমার কাছে নিয়ে আসতে লাগলো। তখনই চায়ের কাপটা পরে ওর হাতে লেগে যায়, যেন পুরো হাত পড়ে যাচ্ছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। আমি দৌড়ে এসে ওর হাতটা পানিতে রাখলাম। এরপর নিজের হাতে আলতো করে আমি মুছে দিলাম আর মলমটা লাগিয়ে দিচ্ছি। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রয়েছি। তুমি পাগল হলে নাকি? দেখে শুনে কাজ করতে পারো না? এখন যদি বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত তখন কি হতো? সরি, আসলে খেয়াল করিনি। আমি হাঁটতে যাব, দেখছি পাটা ব্যথা করছে, পায়ে একটু কেটে গেছে, রক্ত বের হচ্ছে। পায়ের নিচে তাকিয়ে দেখি নীলার পা একটু কেটে রক্ত বের হচ্ছে। তখনই আমি ওকে বলে উঠি, পাগল হলে নাকি তুমি? তুমি এখন দেখছি এখানে আবার পাও কেটে ফেলেছ। আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে ওর পাটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিই। এরপর আমি কোলে তুলে নিই নীলাকে। আমি হাঁটতে পারছিলাম না, তখনই আবির আমাকে কোলে তুলে নেয়। আমার যেন পুরো শরীরটা বিদ্যুতের মতো চমকে ওঠে। কোনো রকমে একটা ফিলিংস হতে লাগলো মনের ভিতরে। কেন জানি না কেমন একটা লাগছিল। আমি কেমন জানি না ভয়ে আর লজ্জায় ওনাকে জড়িয়ে ধরলাম। সিনিয়র মেয়েদের যে লজ্জা থাকে জানতাম না। হালকা একটা মুচকি হাসি দিলাম। আমার চাইতে 4 বছরের সিনিয়র নীলা, কিন্তু ওকে দেখে মনে হয় একটা বাচ্চা মেয়ে। আমার থেকে কোনো অংশে মনে হয় না যে ও আমার থেকে 4 বছরে বড়। কিন্তু কেন জানি না যখন আমি নীলাকে স্পর্শ করি এতটা ভালোবাসা আর আবেগ মন প্রাণ আমার নীলার প্রতি আসে, ততটা কেন শ্রাবণীর প্রতি আসে না এটা আমি বুঝতে পারছি না। নীলাকে আমি রুমে খাটের উপর শুয়ে দিলাম। ও লজ্জায় লাল হয়ে গিয়েছে, একদম টমেটোর মতো। আমার দিকে ফিরেও তাকাচ্ছে না লজ্জায়। আমি ওখান থেকে সোজা নিচে চলে আসলাম। এরপর বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। একটু আগে ঘটে যাওয়া সবগুলো ঘটনা দেখে আর মনে করতেই নিজের মনেই কেমন জানি না অন্যরকম একটা লজ্জা লাগছে। কেন বারবার শুধু এইসব মনে পড়ছে। সামনের খাটের উপরে পড়ে থাকা আবিরের শার্টটা হাতে নিলাম। ঘ্রাণটা নাকে শুকতেই কেমন জানি না অন্যরকম ফিলিংস হতে লাগলো। শার্টটা জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কেন মনে হয় যে আবির আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর প্রতি ভালোবাসা আমার যে অন্যরকম। বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই রাহাতের কল। ফোনটা রিসিভ করতে রাহাত বলে ওঠে, কিরে বন্ধু, কবে আসবি? তোর দেখি খবর নেই। আমি আগামীকালকে আসবো। কেন, কি হয়েছে? বিয়ে করেছিস? বাসর রাতে বিড়ালটা মারিস নে। পাগল হয়েছিস নাকি তুই? কি বলছিস এসব? তুই ভালো করে জানিস আমি ওকে স্ত্রী হিসেবে মেনে নেইনি, তাহলে এইসব কথা উঠছে কেন? তাহলে কি সত্যি ফাইনাল ডিসিশনটা নিয়ে ফেলেছিস তুই? ওকে ডিভোর্স দিয়ে ফেলবে? আমি কি তোকে মিথ্যা কথা বলেছি নাকি? সত্যি বলছি, যা সত্য তাই। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই করবি। এখানে আমি কিছু বলতে পারবো না তোকে, শুধু এতটুকুই বলবো, যা করবি ভেবেচিন্তে করবি, পরে যেন পস্তাতে না হয় তোকে। রাতের সাথে কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। এরপর আমি আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। প্রায় বিকেলের দিকে বাসে আসি। বাসে এসে ভাবছিলাম যে পড়াটা নিয়ে সমস্যা হয়, একটু সমস্যা ভালোভাবে বোঝেনি। তার বইটা হাতে নিয়ে বোঝার চেষ্টা করছি, কিন্তু ছাতার মাথা কিছুই ঢুকছে না। মাথাটা গরম হয়ে যায় পুরোটাই। তাই বইটা একদম ছুঁড়ে মারলাম। ঠিক তখনই দেখলাম নীলা ভিতরে প্রবেশ করে বইটা হাতে নিয়ে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি চাইলে, না মানে আপনি চাইলে আমি এটা বুঝিয়ে দিতে পারি। সমস্যা নেই, তুমি করে বলতে পারো। যদি তুমি আমার থেকে সিনিয়র তাই তুমি করে বলতে পারো। নীলা অনেক আগেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাই এগুলো নীলার কাছে কোনো ব্যাপার না। তাই নীলা আমার সামনে এসে আমাকে বুঝিয়ে দিতে লাগলো অনেক সুন্দর করে। নীলার অবাধ্য চুলগুলো ফ্যানের বাতাসে বারবার শুধু আমার মুখের সামনে আসতে লাগলো। কেমন জানি না মনের ভিতর অন্যরকম ফিলিংস হচ্ছিল। ভালো লাগা কাজ করা থেকে আমার জানি কেমন বিরক্ত হতে লাগছে। তাই আমি পড়াটা শেষ করে ডাইরেক্ট ছাদে চলে গেলাম। জানি না জীবনে কি করেছি যার জন্য মাবুদ আমাকে এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে। আমি যে কখনো কোনো অন্যায় করিনি, কারোর কখনো ক্ষতিও করিনি। শুধু এটুকু আল্লাহর কাছে চেয়েছি যে আমাকে যেন একটা ভালো জীবন সঙ্গী দেয়, আর কিচ্ছু চাইনি। কিন্তু সে কেন এমনটা দিয়েছে আল্লাহ পাক? রাতের খাবারটা খেয়ে আমরা দুজন উপরে চলে যাই। এরপর নীলা নিচে বিছানা করে ঘুমানোর জন্য যাচ্ছিল। আমি উপরে খাটে শুয়ে পড়লাম। আজকে মেঘ কেমন জানি না ভার হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। কথাটা বলে শেষ করতেই পারলাম না, মাঝরাতে তখনই বজ্রপাতের শব্দ দেখলাম। নীলা ভয়ে কাঁপতে শুরু করলো। এতটা ভয় পেয়েছে যে ও উঠে বসলো। এমন অবস্থা দেখে আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, তুমি খাটে শুয়ে পড়ো। না ঠিক আছে, আসলে বজ্রপাতে আমার ভীষণ ভয় লাগে। নীলা কোনোভাবে উপরে উঠতে চাচ্ছিল না।
তাই আমি এক প্রকার বাধ্য হয়ে কোলে তুলে নিয়ে ওকে ঘাটের উপর শুয়ে দিলাম। আর আমি একপাশে ঘুমিয়ে পড়লাম। নীলা একপাশে শুয়ে আছে গুটিসুটি মেরে। আর আমি সবসময় শার্ট গায়ে দিয়ে ঘুমাই। আবিরের এত কাছাকাছি আসার কারণে ভেতরে কেমন জানি না একটা অন্যরকম ফিলিংস লাগছিল। জিম করার ট্রেনারের মতো শরীরের মধ্যে সিক্স প্যাকগুলোকে দেখলেই যে কোনো মেয়েই হট হয়ে যাবে। ঠিক তখনই আবারও বজ্রপাতে আমি ভয়ে আবিরকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে এতটা জোরে বজ্রপাত হলো যে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর চেপে ধরে আছে। ওর নখগুলো আমার পিঠে আছড় ধরলো। আমি কিছু বললাম না। আমার বুকের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। এই অনুভূতির কোনো কারণ বা সীমা খুঁজে পেলাম না। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। কখন যে আবিরের বুকে মাথা রেখে শুয়ে পড়েছি নিজেও জানি না। চোখ খুলতেই দেখি আমি আবিরকে জড়িয়ে ধরে একদম লেপ্টে। কারোর বুকে এত যে শান্তিতে ঘুমাতে পারবো কখনো ভাবতেও পারিনি। এই প্রথম মনে হয় এত শান্তিতে ঘুমাতে পেরেছি। আমি ভয়ে লজ্জায় ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে যাই। সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারলাম যে নীলা মনে হয় ওয়াশরুমে গিয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আসলাম। আমি কি এত সকালে রেডি হয়ে হাতে ব্যাগ দেখে আম্মু বলে ওঠে, এত সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো গতকালই বলেছি যে আমি ভার্সিটিতে যাব, আমার এক্সাম আছে তাই চলে যাচ্ছি। আমি বাইরে নাস্তা করে নেব, আব্বুকে বলে দিও। কি বলছিস? তোর আব্বুকে বলে যা। আব্বুকে বলার যদি সাহসটা করতাম সকালে বের হতাম। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে যাই। বাসায় আমাদের গাড়ি আছে, কিন্তু গাড়ি দিয়ে যাতায়াত করি না আমি। অবশ্য গাড়ি এত গরিমা নেই যে আমাদের যাতায়াত করার জন্য নিজেদের এক একটা করে গাড়ি থাকবে। বাসের টিকিটটা কেটে আমি সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় দীর্ঘ 4 ঘন্টা পর আমি ভার্সিটির সামনে এসে পৌঁছাই। এরপর হোটেলে না গিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করি। আমাকে দেখে রাহাত দৌড়ে এসে বলে ওঠে, কিরে বন্ধু, ভাবির কাছে মনে হয় মধু খেয়েছিস, আসতেই চাচ্ছিলি না? তুই শালা শুধু উল্টাপাল্টা কথা বলিস। যাই হোক, এগুলো আগে এক জায়গায় রেখে আয়, যা হলের ভিতরে রেখে আয়। আচ্ছা দাঁড়া, কাউকে পাঠাচ্ছি। শ্রাবণী কোথায়? কল করছি কিন্তু ফোনটা ধরছে না। কি জানি বুঝলাম না, তুই যখন ভার্সিটিতে চলে গিয়েছিস 2 দিন তো ও বাড়িতেই আসেনি। কই, এগুলো তো আমাকে কিছুই বলেনি শ্রাবণী। ও তো বললো ভার্সিটিতে আসছে যাচ্ছে, আমাকে তো সব কিছুই বলেনি। কি জানি, চল খাওয়া দাওয়া তো মনে হয় করিসনি, ক্যান্টিনে চল। আমি আর রাহাত দুজন ক্যান্টিনে বসলাম। তখনই দেখলাম আকাশ আসে। আমাদেরকে দেখে বলে ওঠে, কিরে আবির, চলে এসেছিস? ভিপি নির্বাচনে এবার দেখা যাবে তোর আর আমার মধ্যে কি হয়। জানিস তো এগুলো বাদ দিয়ে দিয়েছি আমরা, আর ইচ্ছে নেই। কিন্তু ভার্সিটির সবাই তো আমাকে পছন্দ করে, তোকে না। কারণ মানুষ জানে জঙ্গলে শুধু রাজা একটাই হর, আর সেটা আমাদের আবির ভাই, বুঝতে পেরেছিস? তা আবার মুখে বলতে হবে না তোকে, কানের আশেপাশে মানুষের কথা শুনলেই বুঝতে পারবি। বেশি বাড়াবাড়ি করিস না রাহাত, দেখবি ঝড়ে পড়ে যাবে। কাক হয়ে ময়ূর হওয়ার চিন্তা করো না তুমি। আর আমি তো বেশি বাড়াবাড়ি বলি, কারণ আমার যে একটু পাটা বড় আছে। আর তুই বেশি বাড়তে যাস না, পরে দেখা গেছে কাক হয়ে ময়ূরীর মতো সাজতে গিয়ে পরে নিজেই নিজেকে কাওয়া বানিয়ে ফেলবে। কি বললি তুই রাহাত? আজকে তোকে তো আকাশ নিজের লিমিটে থাক বলে দিলাম। আর একটু সামনে গেলে এমন একটা ঘুষি দিব যে সোজা ভার্সিটির বাইরে গিয়ে পড়বি। যা এখান থেকে, আউট হ। তোকে আমি পরে দেখে নিব, শুধু নির্বাচনটা শেষ হোক। নির্বাচনের পরে শুধু দেখে না, ছবি তুলে মালা করে রেখে দিস বাসায়। যা সামনে থেকে সর। প্রত্যেকবার নির্বাচনে কয়েকটা সমস্যা করতে চায়, এবারও মনে হয় কোনো ধরনের প্ল্যান করেছে, আমার যা মনে হচ্ছে। আরে বাদ দে, আমার তো শখ নেই যে নির্বাচনে দাঁড়ানো। ভাবছি তোকে আমি দাঁড় করিয়ে দিব। কি বলছিস তুই? লিডার ছেলে তুই, আর আমাকে বানাতে চাচ্ছিস মানে? আরে আমি চাইতেছি কারণটা এটাই যে আমার কাছে ভালো লাগে না, আর শ্রাবণী এগুলো পছন্দ করে না। তাই ভাবছি তোকে আমি এবার লিডারশিপ দেব। অবশ্য শ্রাবণী তার পছন্দ অনুযায়ী একটা ক্যান্ডিডেট পছন্দ করে দিতে বলেছিল, কিন্তু আমি তোকে সিলেক্ট করেছি। কিন্তু আমি কি পারবো? তোর ভাই থাকতে তোর ভয় কিসে? আর তুই তো জানিস নতুন যখন এসেছিস কত অপমান মানুষ তোকে করেছে, কিন্তু তোর এই ভাই সবসময় তোর পাশে দাঁড়িয়েছে। তখন রাহাত আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি তো জানি তুই আমার একমাত্র প্রকৃত বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। জীবনে যা কিছু হয়ে যাক না কেন, সব সময় তোর পাশে থাকবো, কখনো তোকে দূরে রেখে চলে যাব না।
সবসময় বিপদে তোর পাশেই আমি থাকবো। জানি তুই আমার প্রকৃত বন্ধু। এরপর কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম, তখন পেছন থেকে শ্রাবণী জড়িয়ে ধরে বলে, তুমি কখন এসেছো? আমাকে একটি কল করনি? তখন শ্রাবণীকে জড়িয়ে ধরেই বললাম, রিসিভ করেছো নাকি দেখেছো ফোন? ওহো, সরি, ফোনটা সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। একটা মেয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে, এটা দেখার পর কেন জানি না নিজের প্রতি এখন আর একটা অভিমানটা বেড়ে যাচ্ছে। আবিরকে দেখে এখন নিজের প্রতি কেন যেন হিংসে হচ্ছে। জানি না এটা মনে হয় আবিরের গার্লফ্রেন্ড। চোখ দিয়ে দুফোঁটা পানি পড়লো। এরপর সোজা প্রিন্সিপালের রুমে চলে গেলাম। আরে ক্লাসের সময় হয়ে গেছে, চলো ক্লাসে যাই। আজকে নাকি আমাদের নতুন ইংলিশ টিচার এসেছে। তাই নাকি? আজকে এসেছো? আচ্ছা চলো ক্লাসে যাই। আমি, রাহাত আর শ্রাবণী আমরা তিনজনে ক্লাসের ভিতরে প্রবেশ করলাম। এরপর এক এক করে সবগুলো ক্লাস শেষ করলাম। শেষ ক্লাসটা আমাদের নতুন ইংলিশ টিচারের। আমি এখনও অবশ্য দেখিনি। আমি বসে শ্রাবণীর সাথে কথা বলছিলাম, ঠিক তখনই ক্লাসের ভিতর ম্যাডাম প্রবেশ করে। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। তখনই ক্লাসের ভিতর প্রবেশ করে ম্যাডাম বলে ওঠে, হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের নতুন ইংলিশ টিচার। আজকে আমি আপনাদের এখানে এসেছি, আর আজকে আমাদের প্রথম ক্লাস। কথাটা বলতেই আমি সামনে তাকাই। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে আমার তো প্রায় পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে যে আর কেউ না। হ্যাঁ, আপনারা ঠিকই আন্দাজ করেছেন, এটা নীলা। কিন্তু নীলা এখানে, তাও আবার টিচার হিসেবে, কিছু তো ভাবতেও পারছি না। আমি কি বলবো, আমার তো একদম মুখটাই বন্ধ হয়ে গেল। কি হয়েছে আবির, এভাবে চুপ করে রয়েছো কেন? না মানে কিছু না, আমার তো মুখ থেকে ঘাম বেয়ে পড়ছে। আমার এমন অবস্থা দেখে রাহাত বলে ওঠে, কিরে, তোর শরীর দিয়ে কেমন চিকন ঘাম বেরোচ্ছে? কি হয়েছে তোর আবার? সমস্যা হয়নি তো? ম্যাডামকে দেখে ঘাবড়ে গেলি কেন? আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন ম্যাডাম বলল সবাইকে বসার জন্য। নীলার কথা শুনে সবাই বসে পড়ল, আমি নিজেও বসে পড়লাম। তখন রাহাত কানে কানে এসে বলল, ভাই সত্যি বলতে আমাদের ম্যাডাম কিন্তু হেব্বি সুন্দরী। ওনার মতো সুন্দরী মেয়ে মনে হয় পুরো ভার্সিটির মধ্যে একটাও নেই। আমি তো দেখি ক্রাশ খেলাম। এই শালা, নজর দিবি না, নজর দিলে চোখ দুটো তুলে একদম ফুটবল খেলবো। কিরে ভাই, গরম হচ্ছিস কেন? বুঝতে পারছি না আমি। তোর বোঝার কোনো প্রয়োজন নেই। তখন নীলাও নিজের মতো পড়াতে লাগলো। আমার সাথে শ্রাবণী পড়ার মধ্যে হেসে হেসে কথা বলছিল। ঠিক তখন নীলা রেগে গিয়ে শ্রাবণীর কাছে বলে ওঠে, এমএ, এখানে কি তুমি হাসাহাসি করতে এসেছো? আর এই ছেলেটার সাথে এইভাবে পাশাপাশি করে বসেছো কেন? সবাই দেখো কিভাবে সুন্দরভাবে ভিন্নভাবে বসে আছে, আর তুমি এভাবে ওর সাথে হেসে ঢলে কথা বলছো। দেখুন ম্যাডাম, এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আমি এখানে কোথায় বসবো আর কোথায় বসবো না আমি আপনাকে বলতে বাধ্য নই। আর হ্যাঁ, এখানে আপনি পড়াতে এসেছেন, আপনি পড়ান না। সমস্যা কি আপনার? কাজ পড়ানোর, আপনি পড়িয়ে যান। এখানে বাড়তি কথা বলবেন না। আর ভুলে যাবেন না ইউনিভার্সিটির প্রিন্সিপাল আমার বাবা। এমএ, শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার বাবা মা তোমাকে হয়তো বা শিক্ষা দেয়নি। তুমি এমন বাজেভাবে কথা বলছো, আর এখনই এখান থেকে বের হয়ে যাও। আমি যেন নেক্সট টাইম ক্লাসে না দেখতে পাই। আর তোমার বাবা প্রিন্সিপাল, তাতে আমার কি? তুমি তোমার বাবাকে গিয়ে বলো যে নীলা চৌধুরী তোমাকে মেরেছে। পুরো ক্লাসটা একদম হয়ে গিয়েছে, কারণ এই ভার্সিটিটা নীলার বাবার, এটা আমি আগেই জানি। আব্বু আমাকে বলেছিল, কিন্তু নীলা যে এখানে এসে পড়াবে স্টুডেন্টদেরকে, এটা আমি ভাবতেও পারিনি। কিছু বলতে পারছি না, আমি ভয়ে চুপ করে রইলাম। ঠিক তখনই আবারও নীলা বলে ওঠে, কী হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাকে কি সবাইকে দিয়ে ধাক্কা দিয়ে ভার্সিটি থেকে বের করে দিতে হবে নাকি? যাও, আর নেক্সট টাইম আমার ক্লাসে আসবে না তুমি। এক প্রকার অপমান করে শ্রাবণীকে ক্লাস থেকে বের করে দেয় নীলা। আমি চুপ করে দাঁড়িয়ে এসব দেখছিলাম। তখন আমিও ক্লাস থেকে বের হয়ে পড়ব। তখন নীলা আমাকে দেখে বলে ওঠে, কী হলো অবির, তুমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ কেন? নীলার এত সময় প্রচুর রাগ হয়েছিল। তার রাগী ভাব দেখে ক্লাসের সবাই ভয় পেয়ে গিয়েছে। আর যখন আমার নাম ধরে ডাকে, ক্লাসের সবাই একদম হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ নীলা এসে কারো নামটা জিজ্ঞেস করেনি। তাহলে আমার নাম কি করে জানে? আমি এইসবে পাত্তা না দিয়ে আমি নীলার উদ্দেশ্যে বলি, এখানে আপনার ক্লাস করার আমার মোটেও ইচ্ছা নেই, তাই আমি চলে যাচ্ছি। আমি কিছু বলতে পারলাম না, মন খারাপ করে নিজের স্টুডেন্টদের পড়াতে লাগলাম। ক্যাম্পাসের বাইরে এসে দেখি শ্রাবণী বসে আছে মন খারাপ করে। ওর পাশে গিয়ে বসলাম। তখন শ্রাবণী বলে ওঠে, দেখেছো মেয়েটা কতটা অহংকারী?
ওই মেয়েটা নিজেকে ভাবছেটা কি? আর আমি শুধু তোমার পাশে বসে একটু কথা বলেছি, তার জন্য আমার সাথে এমন ব্যবহার করবে সে? আরে বাদ দাও, চলো আমরা ওখান থেকে আইসক্রিম খাই। তুমি ওগুলো নিয়ে চিন্তা করবে না তো। আবির আর ওই মেয়েটা দুজনে একসাথে বসে কি জানি করছে। আমি সামনে গিয়ে দেখি দুজন হাসাহাসি করছে আর একসাথে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। এটা দেখার পর আমার মনের ভিতরে কেমন জানি না একটা বেদনাদায়ক কষ্ট ঝড়ের মতো বয়ে যাচ্ছিল। শ্রাবণীর সাথে আরও কিছু সময় কথা বলে এরপর আমি আর রাহাত দুজনে হোস্টেলে চলে আসি। হোস্টেলে প্রবেশ করার সময় তখনই দেখলাম যে হোস্টেলের সামনে অনেকেই দাঁড়িয়ে কথা বলছে। আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেখে কয়েকজন সালাম দিয়ে বলে আমার বউ নাকি দেখা করতে এসেছে। কথাটা শোনার পর যেন আসমান থেকে পড়লাম। তার মানে নীলা হোস্টেল পর্যন্ত চলে এসেছে, কিন্তু কেন আসলো বুঝলাম না। তখন ওরা দেখিয়ে দিল ওরা রুমে আছে। আমি ভেতরে প্রবেশ করলাম, দেখলাম নীলা বসে আছে। আমি ভেতরে প্রবেশ করতেই নীলা বলে ওঠে, তুমি এখানে ঘুমাও? দেখো কি অবস্থা হয়ে আছে সব কিছুর, এলোমেলো। কোনো কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখো না তুমি। আরে ম্যাডাম, আপনি আমাদের এখানে আমাদের হোস্টেলে কি করছেন আপনি? ও, তোমাকে তো চিনলাম না। চুলগুলো সুন্দর করে ঠিক করে ম্যাডামের সামনে একটু হাসি দিয়ে বললাম, আরে ম্যাডাম, আমি তো রাহাত, 3rd ইয়ারের স্টুডেন্ট, এই যে আবিরের বন্ধু। আর আপনি আমাদের এখানে হোস্টেলে আর আবিরের রুমে? কেন, তোমার বন্ধু আবির তোমাকে বলেনি যে আমি তার বিয়ে করা স্ত্রী? আমি তো নীলা ম্যাডামের কথা শুনে একদম অবাক হয়ে ওনার দিকে তাকাচ্ছি আর একবার আবিরের দিকে তাকাচ্ছি। শালা কামটা করলো কি? একটিবার বললো না যে এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। শালা আসলে বন্ধু নামের শত্রু। তখন আবিরের দিকে তাকিয়ে বলল, কিরে বললি না তো ভার্সিটির সব থেকে সুন্দরী ম্যাডামকে বিয়ে করে ফেললি? শালা হারামজাদা তোর একটা। তোর সাথে পরে কথা বলছি, দাঁড়া। আপনি এখানে কি করছেন? আর আপনি এই ভার্সিটিতে কবে শিক্ষক হিসেবে এসেছেন? এখানে তো অনেক আগে আমি শিক্ষক হিসেবে এসেছিলাম। আপনি কেন শুধু শুধু এখানে এসে ঝামেলা করছেন? আপনি ভালো করেই জানেন যে আপনার সাথে আমার বড় ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। সম্পর্কে আপনি আমার ভাবি হওয়ার কথা ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি এখন আমার স্ত্রী হয়ে গিয়েছেন। কিন্তু যেহেতু সেই সম্পর্কটা একটা জোরপূর্বক হয়েছে, তাই সম্পর্কটা আমি মানতে পারছি না। আর আপনি এখানে এসেছেন কেন? কথাটা বলে শেষ করতেই পারলাম না, হাতের ফোনটা বেজে ওঠে, দেখি আব্বু কল করেছে। ফোনটা রিসিভ করতেই আব্বু বলে ওঠে, তুই কিছু না বলে সকালে বের হয়ে গিয়েছিলি, তোকে আমি কিছু বলবো তার আগেই তো তুই দেখি আমার সাথে দেখা না করে ভার্সিটিতে চলে গেছিস। আর হ্যাঁ, এত সময় মনে হয় ক্লাস শেষ করে তোর বাসায় পৌঁছে গিয়েছে নীলা। কিন্তু বাবা, ও হোস্টেলে কি করছে আর এখানেই বা কেন? আরে বোকা, ওকে আমি পাঠিয়েছি তোর দেখাশোনা করার জন্য। আর ওর আব্বু শোনার পর ওর আব্বু বলছে ওখানে ও যেন আপাতত তোর জন্য থাকে। আর টিচার হিসাবে ওর ভাবি বলেছে ওখানে থাকার জন্য। ওদের বাড়ি আছে একটা অনেক বড়, ওখানে নিচতলায় একটা ফ্ল্যাট। তোকে আর নীলাকে সেখানে থাকার জন্য বলেছে। তুই নীলার সাথে ওর বাসায় চলে যা। কিন্তু বাবা, আমি এখানে আমার কোনো কথা শোনার মতো আব্বু সময় হলো না। আব্বু রাগী গলায় স্পষ্টভাবে বলে দিল, আমি কিছু শুনতে চাই না। তোর জন্য এটাই ভালো হবে যে তুই বৌমার সাথে ওদের বাসায় যা। তোরা নিচতলায় ফ্ল্যাটের মধ্যে থাকবি, ওদের অনেক বড় বাড়ি ওটা। ওরা ভাড়া দিয়ে রেখেছে আর নিচতলা তোদের জন্য রেখে দিল। আমি আর কিছু বলতে পারলাম না। এরপর সব কিছু গুছিয়ে রাহাত আমাকে সব কিছু সাথে করে গাড়িতে উঠিয়ে দেয়। এরপর আমি আর নীলা দুজনে নতুন বাসায় চলে আসি। এটা নিজেদেরই বাড়ি, নিচতলায় ফ্ল্যাটের আমি আর নীলা থাকবো। আমরা দুজন বাসার ভিতরে প্রবেশ করি। রুমে এসে নিজের সব কিছু গুছিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। ওর মাথায় হাত দিয়ে দেখি শরীরটা ভালো নেই। তখন ওর উদ্দেশ্যে বলে উঠি, আপনার শরীর তো ভালো নেই, মনে হয় দুপুরে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। আমি তো ভুলেই গেছিলাম আপনার জন্য এখনই আমি রান্না করছি। একটু বসেন, আমি ফ্রেশ হয়ে নিই। এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে বলে ওঠি, তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, তুমি আমার সাথে কেন এমন করছো? আপনি আমার স্বামী, আপনার জন্য আমি ভাববো না তো কে ভাববে? তুমি ভালো করে জানো এর সম্পর্কে কোনো মানে নেই। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেছে, তারপরেও বুঝতে দিলাম না। তখন আবিরের উদ্দেশ্যেই বলে উঠি, আমি জানি আপনি আমাকে কখনো আপনার স্ত্রী হিসেবে মানতে পারবেন না, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে ঠিকই মানি। আপনি চান তো আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিই?
হ্যাঁ, আমি চাই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আমি শ্রাবণীকে বিয়ে করতে পারবো। আপনি চিন্তা করবেন না, আমি এর আগে উকিলের সাথে কথা বলেছি। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো, তখন আপনি মুক্ত হয়ে যাবেন। আমার জন্য আপনাকে আর কষ্ট পেতে হবে না। কিন্তু আপাতত যতদিন আছি আমরা বন্ধু হয়ে থাকি। সত্যি বলছো তুমি আমাকে ডিভোর্স দেবে? সত্যি বলছি। কথাটা শুনতেই খুশিতে নীলাকে জড়িয়ে ধরলাম। যখন মনে হলো জড়িয়ে ধরলাম, তখন ওকে ছেড়ে দিয়ে বলে উঠি, সরি সরি, বুঝতে পারিনি। আমি ওখান থেকে চলে আসি। জড়িয়ে থাকা যে আমার কতটা আনন্দ আর সুখে, ওকে তোমাকে আমি বোঝাতে পারবো না। আমার অনুভূতিটা হয়েছে অন্যরকম। আমি বসে বসে ফোন টিপছিলাম, তখন রাহাতের কল। ফোনটা রিসিভ করলাম। রাহাত বলে ওঠে, তলে তলে টেম্পু চালাও, আমরা বললে হরতাম। তুমি তলে তলে ম্যাডামের বিয়ে করো, আমরা বললে ওরে শালা তুই যা এখান থেকে, তাই না? আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়েছে, ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তখন আমি শ্রাবণীকে বিয়ে করব। দেখিস ভেবে চিন্তে কাজ করিস। দাঁড়া, আমার হয়ে গিয়েছে। আর হ্যাঁ, কয়েকদিন পর তো মনে হয় আমাদের ভিপি নির্বাচন হবে, তাহলে তুই আমার হয়ে দাঁড়াবি তো? বিশ্বাস করে তুই আমাকে দাঁড় করাবি, তাহলে আমি দাঁড়াবো। কিন্তু আমার কাছে কেন বারবার মনে হচ্ছে যে তোর জায়গায় শ্রাবণী দাঁড়াতে চায়। আরে না, ও কেন দাঁড়াতে যাবে? শুধু শুধু এইগুলো ঝামেলার মধ্যে ওকে চাই না আমি ফেলতে। আচ্ছা ঠিক আছে। শ্রাবণী, আমি আর থাকতে পারছি না। তুমি এই ঝামেলাটা কবে মিট করবে বলো? আর তুমি ভিপি নির্বাচনের জন্য ওকে বলেছো যে তুমি দাঁড়াবে? আরে জান, তুমি এসব নিয়ে এত চিন্তা কেন করছো? ও আমার সব কথাই শুনবে, আমি যা বলবো তাই শুনবে, আর আমি নির্বাচনে দাঁড়াবো। তোমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আর ও যদি আমাকে না দাঁড়াতে দেয়, তাহলে ওকে আমি এত অপমান করবো ভার্সিটির মধ্যে যে ও কখনো মুখ দেখাতেও পারবে না। আচ্ছা তুমি ঠিক বলেছো, তাহলে রেপুটেশন নষ্ট হয়ে যাবে আর আমাকেও এই নির্বাচনে জিততে কেউ বাধা দিতে পারবে না। রাহাতের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। এরপর কিছুক্ষণ পর দেখলাম হাতে ব্যান্ডেজ অবস্থায় খাবার নিয়ে রুমে আসে নীলা। ওর এমন অবস্থা দেখে বলে উঠলাম, তোমার হাতে কি হলো? না মানে কিছু হয়নি, সমস্যা নেই, তুমি খেয়ে নাও। হাতে ব্যান্ডেজ, চোখে পানি, আবার বলছো কিছুই হয়নি? আবিরের কথা শুনে আমি চুপ করে রইলাম। তখন ধমক দিতেই আমি ভয়ে বলে উঠলাম, আসলে আমি রান্না করার সময় একটু গরম তেল হাতে পড়ে গেছিলো তো, হাতটা পড়ে যায়। তুমি কি বাচ্চা হয়ে গেছো নাকি? আবার এটা কী দিয়ে যেন একদম ঢেকে রেখেছো। দেখি, আমি হাতটা খুলে দেখি, পুরো হাতটা লাল হয়ে গিয়েছে। ফর্সা হাতের মধ্যে তেল পড়লে লাল তো হবেই, এমনকি কেমন জানি না ওর ভিতরে ব্যথা করছে। তাই আমি ডাক্তারকে কল করলাম, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম। ডাক্তার এসে চেক আপ করে বলল তেমন সমস্যা হয়নি, কিন্তু ব্যথার ওষুধ দিলা ব্যথায় যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে, তাই আমি ওকে ওষুধ লাগিয়ে দিলাম। এখন ব্যথাটা কমেছে, আপনি খাবারটা খেয়ে নিন। সে কখন থেকে খাবার বানিয়ে রেখেছি, আপনি এখনো কিছু খাননি। খাবারটা খেতে যাব, তখন মনে হলো নীলার কথা। ওর উদ্দেশ্যে বললাম, তুমি কি খেয়েছো নাকি? নীলা চুপ করে রইল। তখন আমি ওর সামনে খাবারটা নিয়ে মুখে ধরে বললাম, আমি জানি তুমি খাবার খাওনি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, নাও। না না, আপনি নিজে খান, সমস্যা নেই, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। এই মেয়ে, চুপ করো। বয়সে তো আমার থেকে সিনিয়র, কিন্তু বাচ্চাদের মতো এমন কাজ করো কেন? চুপচাপ করে খাওয়া বলছি। নীলাকে খাইয়ে দিতে লাগলাম। বাচ্চা মেয়ের মতো আমার সাথে খেতে লাগলো। নীলা এক পাশে শুয়ে পড়লো, আমি বিছানার এক পাশে। মাঝরাতে মনে হলো ভারী কিছু বুকের ওপর অনুভব করতে পারছি, কিন্তু আমার এতটাই ঘুম লেগে আছে যে চোখ খুলে তাকানোর মতো সেই শক্তিটা পাচ্ছিলাম না। এইদিকে দেখতে দেখতে আমাদের ভিপি নির্বাচন শুরু হয়ে যাচ্ছে, আর ওর কোনো খবর নেই নির্বাচনের প্রার্থী সিলেক্ট করার। এই কয়েকদিনের মধ্যে আমার আর নীলা সম্পর্কে খুব ভালো ও গভীর হয়ে যায়। নীলা আর আমার বন্ধুত্ব অনেক ভালোভাবে মিউচুয়াল হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবির ঘুমিয়ে আছে। ওকে ঘুমন্ত অবস্থায় খুব দেখতে ভালো লাগছিল। কখন যে নিজের অজান্তে ওর কপালে চুমু খেলাম নিজেও জানি না। আজ প্রায় কিছুদিন ভার্সিটিতে যাওয়া হয়নি, তাই আমি সকালের নাস্তা বানিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। তখন আমাকে ঘুম থেকে উঠতে দেখে নীলা বলে ওঠে, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বিকেলে তুমি আসলে দেখতে পারবে আর তুমি অনেক খুশিও হবে। নীলা কথাটা বলে ওখান থেকে সোজা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কি এমন সারপ্রাইজ বুঝলাম না। আমি রেডি হয়ে নাস্তা করে নিজেও ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আবির বিশ্বাস করো, তোমার সাথে যে কিছুদিন কাটিয়েছিলাম একসাথে থেকে,
এটা আমার জীবনের বেস্ট লাইফ ছিল। সারা জীবন মনে রাখবো তো, মানে একসাথে কাটানোর সময়। তোমাকে আমি চিরমুক্ত করে দেবো আজকে। আমি ভার্সিটির ভিতরে প্রবেশ করে দেখি রাহাত আর শ্রাবণী আমার জন্য অপেক্ষা করছে। আমাকে ভিতরে প্রবেশ করতে দেখে দৌড়ে এসে শ্রাবণী বলে ওঠে, এই কয়দিন তোমার হয়েছেটা কি? না কোনো কল, না কোনো মেসেজ, এভাবে হঠাৎ করে ভুলে গেলে বুঝলাম না। আমি সত্যি বলতে নিজেও জানি না শ্রাবণীর প্রতি কেন জানি না আমার ফিলিংসটা তেমন নেই, যতটা না হঠাৎ করে আমার নীলের প্রতি হয়েছিল। আমার কখনো এমন ফিলিংস শ্রাবণীর প্রতি কেন আসেনি আজও বুঝিনি। আচ্ছা ওসব বাদ দাও, তোমাকে এখন একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, সমস্যা নেই। রাহাত কোথায়? এই তো আমি আসছি, দাঁড়া। তুমি তো বলেছিলে এবার ভিপি নির্বাচনে তুমি দাঁড়াবে না, তো আমি চাইছি এবার নির্বাচনে আমি দাঁড়াবো। তোমাকে তো আগেও বলেছি, তাই আমি চাই তুমি আমাকে এই নির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করাও। তখন রাহাত চলে আসে। তখন শ্রাবণী এসে বলে কথাগুলো। ওর কথা শুনে আমি বললাম, এসব কী বলছো শ্রাবণী? এগুলো একটা ঝামেলা, এগুলো নির্বাচন, এগুলো রাজনীতি, এগুলো শুধু শুধু তুমি জড়িয়ে লাভ নেই। এগুলোর মধ্যে অনেক সমস্যা হতে পারে। আমি চাই না তুমি এগুলো সমস্যা ফেস করো। তুমি মেয়ে মানুষ, পারবে না। আর আমি ক্যান্ডিডেট হিসেবে রাহাতকে দাঁড় করাবো। আমি চাই তুমি আমাকে দাঁড় করাবে। তুমি কেন রাহাতকে দাঁড় করাবে? তুমি কি আমার কথা শুনবে না? দেখো শ্রাবণী, তুমি যা বলো সব সময় তোমার কথা আমি শুনি, কিন্তু এই কথাটা শুনতে পারবো না। তুমি একটা মেয়ে মানুষ, আর আমি চাই না আমার মানুষটার জন্য কিছু হোক। আর আমরা কিছুদিন পর বিয়ে করব। ঠিক আছে, তুমি থাকো। শ্রাবণী কোনো কথা না বলে সোজা চলে যেতে লাগলো। ওইদিকে নির্বাচন অফিস থেকে বারে বারে মাইকিং করে আমার নাম ডাকা হচ্ছিল। তখন রাহাত টান দিয়ে বলে ওঠে, আরে ভাই তাড়াতাড়ি আয়, নির্বাচনের অফিসের সময় পার হয়ে গেলে পরে আমরা আবার টিকিটটা পাবো না। আমরা ভার্সিটি হলের ভিতরে প্রবেশ করে সব কিছু সাইন করি আর ক্যান্ডিডেট হিসেবে রাহাতকে দাঁড়ি করিয়েছি আমার পক্ষ থেকে। সবাই হাততালি দিতে লাগলো, কিন্তু বুঝলাম না শ্রাবণী এতটা রেগে গেল কেন, আর ভার্সিটি থেকে চলে গেল কেন বুঝলাম না। আমি আর কিছু করলাম না। এগুলো সব কিছু সামলিয়ে ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। তুমি এসেছো? তোমাকে খবরটা দিচ্ছি, দাও। কেন? আমি খেতে বসলাম, তখনই দেখলাম সামনে একটা কাগজ রাখা। আমি কাগজটা হাতে নিলাম, দেখলাম লেখা আছে ডিভোর্স পেপার। বুকের ভিতর কেমন জানি না অন্যরকম একটা ব্যথা অনুভব হলো, কেমন জানি না চাপা কষ্ট ভিতর থেকে ভেসে আসলো, কিন্তু কেন বুঝলাম না। জানি না বুকটা কেমন জানি না আমার ফেটে যাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে? এই ডিভোর্স পেপারটা পাওয়ার পর কেন আমার এমন লাগছে? আমার তো খুশি হওয়ার কথা। তখন নীলাকে দেখলাম হাসি মুখে আমার সামনে এসে বলে, এখানে একটা সাইন করে দিলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর হ্যাঁ, ডিভোর্সের পর আমাদের বন্ধুত্ব থাকবে তো? ও একগাল হাসি দিয়ে কথাটা বলল, কিন্তু আমার যেন বুকের মধ্যে একটা তীরের মতো তীব্র ব্যথা অনুভব হলো। কেন এমনটা হলো বুঝলাম না। পেটে আমার কোনো খাবারই ঢুকছে না, কেন জানি না। আমি খাবার টেবিল থেকে উঠে চলে গেলাম সাইন না করে। তোমার আবার কি হলো? খাবার না খেয়ে উঠে যাচ্ছ যে? আর হ্যাঁ, আগামীকাল সন্ধ্যায় বাসা থেকে চলে যাচ্ছি। আমি কিছু বললাম না। আমি রুমে এসে শুয়ে পড়লাম। সারা রাত ঘুমাতে পারিনি। আমি বিছানা থেকে উঠে বেলকনিতে বসে পড়লাম। এরপর আমি কি করব বুঝতেছি না। কেন শুধু আমার এমন মনে হচ্ছে আমি যেন কোনো একটা কিছু ভুল করতে যাচ্ছি। এরপর ছাদে গিয়ে একটা সিগারেট ধরলাম। এভাবে কখন যে আজান দিয়ে ফেলেছে নিজেও জানি না। নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। শুধু মনে হয় যে আমার পাশে আমারই মতো আমার নিজেরই একটা ছায়া শুধু বারবার বলছে, আবির তুই অনেক বড় ভুল করতে যাচ্ছিস। নিজের মানুষকে দূরে ফেলে দিয়ে তুই ভুল জায়গায় পা দিচ্ছিস, পরে নিজেই পড়ে যাবি। আমি কোনো কিছু বুঝতে পারছি না। আর বাসায় যাওয়া হয়নি। ওখান থেকে সোজা ভার্সিটিতে চলে গেলাম। বেবি, আমি আর থাকতে পারছি না তোমাকে ছাড়া। এভাবে আর না, সব শেষ। তুমি ওকে সব কিছু বলে দিবে। ওর সাথে এভাবে প্রেমের মিথ্যে অভিনয় খেলতে আমারও ভালো লাগছে না। ও আমার সাথে চিট করেছে। ও আমাকে ওর ভিপি নির্বাচনের টিকিটটা দেয়নি, তাই শুধু শুধু আর মিথ্যে অভিনয় করে লাভ কি? ঠিক বলেছ। ও যখন প্রেমে ছ্যাঁকা খাবে তখন বুঝতে পারবে, আর দেখবে কত কষ্ট পায়। আমার কেন জানি না এতটা কষ্ট লাগছে বোঝাতে পারবো না। কখনো শ্রাবণের সাথে এমন কথা বন্ধ করে আমার কষ্ট লাগেনি যতটা কষ্ট আমার এখন নীলার প্রতি। আমি কি সত্যি তাহলে নীলাকে কয়েকদিনের মধ্যে ভালোবেসে ফেলেছি? এসব ভাবতে ভাবতে আমি ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। আমাকে দেখে দৌড়ে রাহাত এসে বলে ওঠে,
তাড়াতাড়ি হলের কক্ষে যা, এরপর একটা সিনেমা দেখতে পারবি। আমি সব দেখে তোকে বলছি। মানে তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না। তুই আগেই ভিতরে যা, তারপরে বুঝতে পারবি। রাহাতের কথা শুনে আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম শ্রাবণী আকাশকে ধরে কিস করছে। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি কল্পনা করতেও পারিনি আমার চেনা জানা শত্রু আকাশের সাথে ওর এমন ঘনিষ্ঠতা দেখতে পারবো। যাকে আমি এতটা ভালোবেসেছি সে আমাকে এতটা ধোঁকা দিবে এটা কখনো কল্পনা করতেও পারিনি। তখন আমি চিৎকার করে শ্রাবণীর উদ্দেশ্যে বলে উঠি, শ্রাবণী এসব কি? আরে আবির, তুমি তুমি এখানে কি করছো? এসবের মানে কি শ্রাবণী? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই বড্ড বোকা আবির, কিছুই এখনো বুঝতে পারছিস না তুই। আকাশ কথাটা বলে শ্রাবণীকে টান দিয়ে ওর বাহুর মধ্যে নিয়ে নেয়। এরপর ক্যাম্পাসের মাঝখানে চলে আসে। আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। শ্রাবণী, তুমি আকাশের সাথে এটা কি করে করতে পারলে? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরেও তুমি এভাবে এমনটা আমার সাথে করতে পারলে? আমার এমন করুণ অবস্থা দেখে আশপাশের ভার্সিটির সবাই চলে আসে। সবাই হাসাহাসি করতে লাগলো। আমার এমন করুণ অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি যেন করুণার চোখে তাকিয়ে আছি শ্রাবণীর দিকে। তখন শ্রাবণী আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি বলবো বলো তো? আসলে এতদিন শুধু তোমার সাথে আমি প্রেম করিনি, তোমার সাথেই প্রেমের অভিনয় করেছি। আর সেটা একটাই কারণ, এই যে আকাশ। আমি শুধু আকাশকে ভালোবাসি, তোমাকে না। ভার্সিটির 8-10টা মেয়ে হয়তো বা তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে, কিন্তু আমার তোমায় ভালো লাগা তো দূরের কথা, তোমার প্রতি আছে দ্বিগুণ ঘৃণা। কেন? আমি কি করেছি, কি অন্যায় করেছি যার জন্য তুমি আমার সাথে এভাবে প্রেমের অভিনয় করলে? কেন ভুলে গেছো? এত সহজে ভুলে গিয়েছো? আমি আমার বান্ধবীদেরকে সাথে নিয়ে একটা ছেলের সাথে প্রেমের ছলনা করেছিলাম। তখন তুমি ভার্সিটির সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছো, আমাকে সবার সামনে অপমান করেছো। আমি শ্রাবণীকে বোঝানোর চেষ্টা করলাম, শ্রাবণী এইসব তুমি কি বলো? এগুলো মিথ্যা, এগুলো শুধু কল্পনার কিছু না। ওর কাছে গিয়ে ওর হাতটা ধরলাম। তখনই শ্রাবণী, তুই কি বুঝতে পারছিস না তোর সাথে আমি অভিনয় করেছি, চিট করেছি শুধুমাত্র আমার শত্রুতার জন্য। আর আমি আকাশকে ভালোবাসি, আর শুধু তোর কাছে ছিলাম এতদিন তোর থেকে শুধু ক্রেডিটটা নেওয়ার জন্য ভিপি নির্বাচনের। সেটা যেহেতু তুই আমাকে দিলি না, তাই কি করার, দুজনের প্ল্যানটা করেই ফেললাম। আমি ওখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভার্সিটির ছেলে মেয়ে সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো যে আমার মতো ছেলের এমন কি অবস্থা। যে ছেলে কখনো কোনো মেয়েকে পাত্তা দেয়নি, কত মেয়ে আমাকে এসে প্রপোজ করেছিল, কত সুন্দরী মেয়ে, বরঞ্চ শ্রাবণীর মতো মেয়ে কোনো যোগ্যতা নেই আমার সামনে দাঁড়ানোর, কিন্তু তার জন্য আমি এতটা কিছু করেছি। আমি ওখান থেকে সোজা বাসায় চলে আসি। আবির দাঁড়া, একটি বার দাঁড়া, আমার কথা শোন। আবির আমার একটা কথা শুনলো না, সোজা ওখান থেকে চলে গেল। তোরা আমার বন্ধুকে কষ্ট দিয়েছিস, আমি তোদেরকে কথা দিচ্ছি এটার পরিণাম তোরা অনেক ভয়ানকভাবে পাবি। একবার যদি নির্বাচনে জিতি আমি, এরপর তোদের এই ভার্সিটি থেকে বের করব আমি। আমার বন্ধুর মতো এতটাও ভালো না আমি। মনটা ভীষণ খারাপ, তাই আমি বাসায় চলে আসি। বাসায় এসে শুয়ে পড়ি। সন্ধ্যাবেলা নীলা অনেক ডাকাডাকি করে খাবার খাওয়ার জন্য। ওর কোনো কথাই শুনিনি, আমি ঘুমিয়ে পড়ি। আজকে কি হলো আবির, যে কোনো কথাই বলছে না, চুপচাপ। তাই আমি ওনার রুমে গেলাম। রুমে গিয়ে যখন ডাকবো, আমি স্পর্শ করতেই দেখলাম জ্বরে ওনার পুরো শরীরটা যেন পড়ে যাচ্ছে। মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, আর চোখ খুলে তাকিয়ে দেখি কেউ আমার মাথার মধ্যে জল পটে দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি যে নীলা। এরপর চোখ বন্ধ করলাম, আর কিছু মনে নেই। আবিরের এমন অবস্থা দেখে আমি পাগলের মতো হয়ে গেলাম। তাই আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। সারা রাত হসপিটালে ওর পাশেই বসে আছি। এক মুহূর্ত ঘুমানোর চেষ্টা করিনি, যদি রাতে কিছু লাগে। চোখ খুলতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। তখন পাশের বেডের এক প্রান্তে শুয়ে আছে দেখলাম নীলা। বুঝতে পারলাম সারা রাত একটু ঘুমায়নি নীলা, আমার পাশে ছিল। নীলাকে ঘুমন্ত অবস্থায় একদম পরীর মতো লাগছিল। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। এতটা সুন্দর লাগছিল যেন আমার মনটা ভরে যাচ্ছিল। এভাবে অজ্ঞান হয়ে কতক্ষণ ছিলাম মনে নেই। আমার জ্ঞান ফিরতেই নীলা তাড়াহুড়ো করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, তোমার জ্ঞান ফিরেছে? আর তুমি কত টেনশন করছিলাম আমি। আল্লাহ তোমার কাছে অনেক শুক্রিয়া, নাহলে আমি আঙ্কেল আন্টিকে কী জবাব দিতাম। আমি কতদিন অজ্ঞান হয়ে এভাবে ছিলাম?
তুমি জানো প্রায় 3 দিন তোমার জ্ঞান ছিল না। আমি তোমার পাশে এই 3 দিন ছিলাম। রাত অনেকবার এসেছিল, তোমাকে দেখে গিয়েছে। আমি ভাবতেও পারছি না আমি 3 দিন ধরে এখানে হসপিটালে শুয়ে আছি, আর এই 3 দিন নীলা আমার জন্য এত কষ্ট করেছে। আপনি এই 3 দিন কিছুই খাননি। আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আমি শুধু নীলার কথাই ভাবছি। যখন আমার জ্ঞান হারানো অবস্থায় ছিলাম, এতটুকু আমার মনে আছে, নীলা আমার অনেক খেয়াল রেখেছিল, আমার মাথায় জল পড়তে দিয়েছিল, ও কেমন জানি না কান্না করছিল। আমার প্রতি ওর কেয়ারিং যেন আমাকে ওর প্রতি আরও দুর্বল করে দেয়। এখন আপনার পছন্দের খাবার রান্না করে আমি নিয়ে আসি। কিছুক্ষণ পর নীলা আমার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে, সব খাবার আমার পছন্দ অনুযায়ী। এরপর আমাকে খাইয়ে দিতে লাগলো। দেখতে দেখতে আমি সুস্থ হয়ে যাই। আমার এখন আর যেন শ্রাবণী নামক মেয়েটার কথা একদমই মনেই পড়ছে না। আমার শুধু কেন জানি নীলার কথাই মনে পড়ে। নীলার কথাই আমি শুধু ভাবি, কারণ নীলার এমন ভালোবাসা, নীলার এমন কেয়ারিং আমাকে যে দুর্বল করে দিয়েছে ওর প্রতি ওকে ভালোবাসতে। তখনই মনে হলো নীলা আমাকে ডিভোর্স পেপারটা দিয়ে দিয়েছে, ও তো চলে যাবে হয়তো। আমি অসুস্থতার কারণে তো এতদিন যায়নি। কথাটা মনে পড়তেই আমার বুকের ভিতর কেমন যায় না একটা অন্যরকম কষ্ট বাধা দিচ্ছিল। আমি এখন যেন রিয়েলাইজ করতে পারছি আমি সত্যিই ওকে ভালোবেসে ফেলেছি। না, আমাকে নীলাকে বাধা দিতে হবে। আমি ওকে ছাড়া বাঁচব না। আমি যে ওকে ভালোবেসে ফেলেছি এটা ভেবে আমি নিচে নামলাম। তখন দেখলাম আমি যে ওকে ভালোবেসে ফেলেছি এটা ভেবে আমি নিচে নামলাম। তখন দেখলাম যে ওর ব্যাগপত্র গোছানো, আর সামনে একটা ডায়েরি আছে। ওখানে লেখা আছে, হয়তোবা আমার এই জীবনের অধ্যায় এখানেই শেষ হলো, কিন্তু আমি সত্যি বলতে আমি যতদিন তোমার সাথে ছিলাম আমি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ভালোবেসেছি, সব সময় আর আর ভালোবেসেই যাব। হয়তোবা তুমি আমার থেকে বয়সে জুনিয়র, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু আমি চাই তুমি সব সময় সুখে থাকো। তাই তুমি চলে যাবো আজকে সন্ধ্যায়। তুমি এখন সুস্থ আছো, তুমি এখন তোমার প্রিয় মানুষকে নিয়ে সুখে থেকো। আমার আর বুঝতে বাকি রইল না নীলাও যে আমাকে ভীষণ ভালোবাসে। তাই আমি আর ওখানে এক মুহূর্ত থাকলাম না, নীলাকে পাগলের মতো খুঁজতে লাগলাম। কারণ আমাকে যে নীলাকে বাধা দিতেই হবে। নীলাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ছাদের উপর গিয়ে দেখি এক প্রান্তে দাঁড়িয়ে আছে, আর এক পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। তখনই আমি নীলার সামনে গেলাম। এরপর ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও প্রথমে আঁতকে উঠল। আপনি কিন্তু হঠাৎ করে এখানে আর আমাকে জড়িয়ে ধরলেন? নিজের বউকে জড়িয়ে ধরতে কি অনুমতি লাগে নাকি? আমি আপনার বউ আবার হলাম কখন? আর আপনার তো ভালোবাসার মানুষ আছে। খুব অভিমান করে নীলা কথাটা বলল। আমি নীলাকে আমার দিকে ফিরিয়ে নিয়ে দেখি নীলার চোখের পানি মুছে আমি নীলাকে বলি, আমি জানি আমি ভুল করেছি, আমার এই ভুলের ক্ষমা নেই, কিন্তু তুমি একটিবার আমাকে সুযোগ দাও। সত্যি বলছি, তোমাকে আর কখনো কষ্ট দেব না। আমার এই ভালোবাসাটা দিয়ে তোমাকে সারাটা জীবন আমি আগলে রাখবো। আমি জানি আমি ভুল করেছি, আর ভুল মানুষকে ভালোবেসেছি। তোমার ভালোবাসার অতটা সম্মান আমি দিতে পারিনি, কিন্তু আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি। আমি এখন আমার সিনিয়র বউটাকে ভালোবেসে ফেলেছি। সে কি আমাকে তার ভালোবাসা দেবে না? নীলা চুপ করে রইল, কোনো কথা বলছে না। তাই আমি মাথা নিচু করে ওখান থেকে চলে যেতে চাইবো, তখন নীলা আমার হাতটা শক্ত করে ধরে, এরপরে আমাকে জড়িয়ে ধরে। তাই তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। আমি যে আমার এই সিনিয়র বউটাকে সত্যিই ভালোবেসে ফেলেছি, নিজে যে তো অনেক বেশি। কথাটা বলে আমি নীলার ঠোঁটে কিস করে দিলাম। নীলা ছাদে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এরপর নীলা আমার দিকে মুখ ফুরিয়ে বলে ওঠে, এই আবে শোনো না। বলো। এই শোনো না, তুমি বোঝো না। বলো তো, শুনছি তো, কিন্তু না বললে কীভাবে বুঝবো শুনি? আমার সিনিয়র বউটা যেন একদম বাচ্চাদের মতো আমার সাথে কথা বলছে। আসলে নীলা আমার থেকে বয়সে বড় হলেও ওর যেন স্বভাবটা একদম বাচ্চাদের মতো। আমি ওর কপালে একটা চুমু খেলাম। এরপর নীলা রাগে চোখে বলে, এই তুমি আমার কথা বোঝো না। কীভাবে বুঝবো তুমি যদি না বলো? আমার তো লজ্জা লাগছে বলতে, তাই জন্য তো বলতে পারছি না। ও মা, তাই নাকি? আমার সিনিয়র বউয়ের আবার লজ্জাও আছে নাকি? কিন্তু লজ্জার কি আছে? আমি তোমার জামাই, তুমি বলো কি চাও? এই আমার না একটা বেবি লাগবে। কথাটা বলে লজ্জা আবিরের বুকে মুখ লুকালাম। ও মা, আমার সিনিয়র বউ দেখে একদম লজ্জা পায়, একেবারে লজ্জাবতী। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমাকে একটা দিই। কথাটা বলে আমি নীলাকে নিয়ে কোলে তুলে রুমে নিয়ে গেলাম। এরপর দরজাটা বন্ধ করে দিলাম। এরপর আর কি, নীলার ইচ্ছাটা পূরণ করতে হবে। মহারানী যেহেতু বলেছে, তাই সিনিয়র বউয়ের আবদার পালন করতেই হবে আমাকে।
আমাদের বিশ্বযুদ্ধ না হয় আপনাদের শুনতে হবে না। আপনারা বসে সাবস্ক্রাইব করে চ্যানেলটা চলে যান। আর গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, কথা হবে।